12ই ফেব্রুয়ারি ভোট, আর ভোটের আগে এখন রাজনৈতিক দলগুলোর জোটগুলোর ইশতেহারের জাদু। তবে প্রশ্ন একটাই, আসলেই কতটা বাস্তবসম্মত এবং কার্যকর প্রতিশ্রুতি এগুলো, এই ঘোষণাগুলো তাদের পক্ষ থেকে যেগুলো দেওয়া হয়েছে ইতোমধ্যে। বিএনপিও আজ ইশতেহার দিয়েছে। এবারে নির্বাচন শুধু যে ভোট দেওয়ার বিষয় তা নয়, এটা যেন ভোটারদের জন্যই একটা কঠিন পরীক্ষা। তাদের যোগ্য প্রার্থী বাছাই করতে হবে, যোগ্য দল বাছাই করতে হবে। তবে প্রার্থীদের চেয়েও ভোটারদের জানার আগ্রহ সবচেয়ে বেশি। কে কি বলছে, কেন বলছে এবং কতটা তারা যা বলছে সেটা কতটা বাস্তবে তারা রূপায়ণ করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে, সেদিকেও কিন্তু তাদের মনোযোগ আছে, জিজ্ঞাসা আছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি কিংবা অন্যান্য দলগুলো তাদের দফা ভিত্তিক ইশতেহার দিয়েছে এবং অনেক ধরনের প্রতিশ্রুতি, অর্থনৈতিক প্রতিশ্রুতি রয়েছে তাদের, ট্রিলিয়ন ডলার ইকোনমির প্রতিশ্রুতি রয়েছে, কোটি কোটি চাকরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি আছে, সামাজিক নিরাপত্তার কথা বলছেন তারা, বিভিন্ন ধরনের কার্ড চালু করবেন, ভাতা দেবেন, বিনিয়োগ বাড়াবেন, রাজস্ব বাড়াবেন। তবে এগুলো কতটা স্লোগান ভিত্তিক, কতটা ঘোষণা, কতটা আন্তরিক প্রতিশ্রুতি, এই বিষয়গুলো নিয়েই আজকে আলাপ করব। সংকটাপন্ন অর্থনীতি, আমাদের সীমিত যে রাজস্ব আয়, বিনিয়োগের যে অনিশ্চয়তা এবং বৈশ্বিক যে বাস্তবতা, এই বিষয়গুলো আমাদের আলোচনার সময় ভুললে চলবে না। আমরা কথা বলবো এই আজকে ডেডলাইন বাংলাদেশে। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল আলম। আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন তিনজন অতিথি। আলোচনায় যাবার আগে শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব। রয়েছেন ডক্টর মোস্তাফিজুর রহমান, সম্মাননীয় ফেলো, সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। রয়েছেন জনাব সেলিম জাহান, অর্থনীতিবিদ ও লেখক, স্বাগত আপনাকেও। রয়েছেন জনাব আব্দুল হক, প্রেসিডেন্ট ভারভিডা, ব্যবসায়ী নেতা, সাবেক প্রেসিডেন্ট, জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স, স্বাগত আপনাকে। আর আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় তরুণ ভোটাররা, প্রথমবারের মতো যারা ভোটার হয়েছেন এমন কিছু শিক্ষার্থী আমাদের সঙ্গে আছেন। তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের মতামত নেব, তাদের প্রশ্ন শুনব। নিশ্চয়ই তাদের মনে অনেক প্রশ্ন রাজনৈতিক দলগুলোর যে ইকোনমিক যে প্লেজ আছে, যে প্রমিস আছে, সেগুলো নিয়ে এবং তাদের জীবনযাপনের ক্ষেত্রে তারা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে সেগুলো নিয়ে অবশ্যই আমরা তাদের মতামত শুনব, প্রশ্ন নেব। শুরু করছি জনাব ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে। আসলে আমরা যেহেতু প্যানেলটা মোস্টলি আমরা ইকোনমিক ইস্যু নিয়ে আমরা আলাপ করব, কিন্তু নির্বাচন তো শুধু অর্থনীতির বিষয় নয়। এটার সঙ্গে একটা কী বলবো যে পলিটিক্যাল একটা ভিশন আছে, একটা রাষ্ট্র পুনর্নির্মাণের একটা চিন্তা আছে। আপনার এই পর্যন্ত যে এজেন্ডাগুলো, ইকোনমিক এজেন্ডাগুলো বা ইশতেহারগুলো তারা দিয়েছেন, তার মধ্যে পলিটিক্যাল ভিশন আপনি কি দেখতে পাচ্ছেন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, যেটা আগে অ্যাবসেন্ট ছিল? এবং এটা আমরা সবাই জানি যে একটা সরকার ছিল এবং তারা 3টা নির্বাচন করেছে, জনগণের ম্যান্ডেট ছিল না, সেখানে ভোটাধিকার ছিল না। একটা নতুন বাস্তবতা 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে শুধু ভোটই হচ্ছে না, গণভোটও হচ্ছে। নতুন করে একটা রূপান্তরের পথে আছি আমরা। সেখানে কি ভিশন আপনি দেখতে পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের সামনে যারা তরুণ প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন 12ই ফেব্রুয়ারি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি যে তারা একটা গণতান্ত্রিক রূপান্তরে অংশ নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কন্ট্রিবিউট করবে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি অর্থনীতিবিদ, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে মার্কস বলেছেন যে রাজনীতি হলো অর্থনীতির নির্যাস। সুতরাং তারা যে পলিটিক্যাল যে ভিশন দিয়েছেন সেটার সাথে অর্থনীতিকে আসলে বিচ্যুত করে দেখলে চলবে না। তবে এই কথা মোটা দাগে বলা যায় যে সব রাজনৈতিক দলই একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে তাকিয়ে আছেন। আমরা গত অনেক দিন ধরে 1.5 দশকের বেশি ভোটাধিকার ছিল না। গণতান্ত্রিক যে উত্তরণের প্রমিস নিয়ে বাংলাদেশে জন্ম হয়েছিল একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে, সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। সুতরাং সেদিক থেকে আমি 3টি ইশতেহার যেগুলো এসেছে বা রাজনৈতিক নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমি যেটা দেখছি যে সংস্কারের যেসব কর্মসূচি আছে সেগুলোর প্রতি একটা বড় সমর্থন আমরা দেখছি। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মতামতের যাতে প্রতিফলন হয়, আমরা যাতে অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ পাই, সে ধরনের একটা অঙ্গীকার তাদের বক্তব্যের মধ্যে আসছে। জেনারেলি সবার মধ্যে এটা আছে।
এবং তাদের যে ইশতেহার যেটা সেই ইশতেহারের মধ্যেও তার প্রতিফলন হয়েছে। আমার মনে হয় যে 24-এর যে আমাদের ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের মূল অনুঘটক যেগুলো ছিল, যেমন যে আমাদের ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থান, বিনিয়োগে চাঞ্চল্য আনা, বাংলাদেশে যে বৈষম্য, সেই বৈষম্য হ্রাস করা, এই যে এথোসগুলো ছিল সেগুলো এই তাদের এই বক্তব্যের মধ্যে এবং ম্যানিফেস্টোর মধ্যে এটা প্রতিফলিত হয়েছে। সাধারণভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থায় যাতে করে জনগণের একটা অংশীদারিত্ব থাকে, তিনি সরকারে যান বা বিরোধী দলে যান, এটা যাতে একটা হোল অফ সোসাইটি একটা আমরা সামনের দিকে নিতে পারি বাংলাদেশকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সে ধরনের একটা প্রতিফলন আমি তাদের ইশতেহারেও দেখেছি, আমি তাদের বক্তব্যের মধ্যেও দেখছি, যেটা ইতিবাচক। সামনের দিকে অবশ্যই আমরা ভোটার হিসাবে এবং সিটিজেন্স হিসাবে আশা করব যে এখন যে ধরনের বক্তব্যগুলি আমরা দেখছি সেটা যাতে পরবর্তীতে তারা বাস্তবায়ন করেন। আমরা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি তার নির্বাচনী আসনে আছেন, তিনি ভোটে লড়ছেন, নিশ্চয়ই অনেক ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও স্যার আপনি সময় দিয়েছেন আমাদেরকে, অনেক ধন্যবাদ আপনাকে ফর জয়নিং আস। ধন্যবাদ চ্যানেল 24। স্যার আমি প্রশ্ন করতে চাই আপনাকে, দর্শক শ্রোতা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জি, আপনি একজন শীর্ষ রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসাবে নীতি নির্ধারণে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে ইশতেহার প্রকাশ করা হয়েছে, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইশতেহার দিয়েছেন। মূল নির্দেশ হলো এটি যে আপনারা একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চান, একটি আইনের শাসনের একটা দেশ চান এবং জবাবদিহিতার একটি বাংলাদেশ গড়তে চান। এটি একটা মানে স্লোগান। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনাকে জিজ্ঞেস করি যে নতুনত্ব কি? যদি আমি ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে নূতনত্ব আমাদের কিন্তু আগেই দলের পক্ষ থেকে 31 দফা দেওয়া হয়েছে। সে 31 দফায় বলা হয়েছিল যে বিগত সরকার আমাদের সরকারের প্রতিষ্ঠানগুলোকে, নীতি আদর্শকে যেভাবে শেষ করে ফেলছে, নষ্ট করে ফেলছে, আমরা এই 31 দফার মাধ্যমে সেই নষ্ট দফাগুলোকে, নষ্ট বিষয়গুলোকে আমরা সংস্কার করব এবং আমরা দেশের যে আমরা যে আজকে নির্বাচনী ইশতেহারে যে বলেছি সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের 31 দফা এখানে হেল্পফুল হবে। সেটা যদি কেউ 31 দফাকে ভালোভাবে অনুধাবন করে তাহলে আমাদের এই যে আজকে নির্বাচনের যে ইশতেহার তা প্রমাণ হবে বা এটা বুঝতে কষ্ট হবে না। আমি ইশতেহার নিয়ে তো অনেক জিজ্ঞাসা আছে, কিন্তু সেদিকে না গিয়ে আমি যদি বলি যে বাংলাদেশের জি, আমি বলতে চাইছি যে ভোটের পরিবেশ এখন তো একেবারেই আমরা ভোটের কাছাকাছি চলে এসেছি। 12 তারিখে ভোটের পরিবেশ নিয়ে আপনি যদি আপনার অভিজ্ঞতার কথা বলেন এবং কতটা শান্তিপূর্ণ, কতটা পার্টিসিপেটরি, কতটা কি বলবো যে প্রশাসনিকভাবে ইলেকশন কমিশনের ভূমিকা অনুযায়ী বা রাজনৈতিক দল হিসেবে আপনারা কতটা ভোটের পরিবেশ তৈরি করতে পেরেছেন এবং ভোটারদের কাছে কিভাবে আপনারা যাচ্ছেন, এটা যদি একটু চিত্রটা যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। আমি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলতে পারি। সারা বাংলাদেশের পুরো চিত্র আমি হয়তো বলতে পারবো না, কিন্তু আমি জানি আমি গত মাসের 20 তারিখ থেকে আমার নির্বাচনী এলাকায় আমি নির্বাচন পরিচালনার যে কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করছি। এখানে আমি কোনো
বৈরী পরিবেশ দেখতে পাচ্ছি না। প্রত্যেক নির্বাচনের সময়, জাতীয় সংসদ নির্বাচনে কিছু কিছু জায়গায় কিছু কিছু হট্টগোল হয়, সেটা খুব একটা অস্বাভাবিক কিছু না। আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে দু এক জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে, কিছু নৃশংসতা হয়েছে, কিন্তু আমি এই পর্যন্ত আমাদের কুমিল্লায় যে আসনগুলো আছে এখানে কোনো সে ধরনের ঘটনা ঘটেনি। আমার যে নির্বাচনী এলাকা সেখানেও এক পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। তাই আমাদের বিবেচনায়, দলীয় বিবেচনায় আমরা মনে করি যে একটি নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আর বর্তমান যে সরকার, এই সরকার কিন্তু দায়িত্ব গ্রহণ করেই বলেছিল যে জনগণের অধিকার তারা ফিরিয়ে দেবে, বিশেষ করে জনগণের ভোটের অধিকার। জনগণ কিন্তু প্রায় 17 বছর যাবৎ ভোটের অধিকার ফিরে পায়নি, ভোটের কোনো পরিবেশ দেখতে পায়নি। দিনের ভোট রাতে হয়েছে, বিভিন্ন নির্বাচনে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, ছিনতাই হয়েছে। কিন্তু এইবার যেহেতু সরকার নিরপেক্ষ, এখন পর্যন্ত আমরা মনে করি সরকার যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা মোতাবেক এখন পর্যন্ত এই সরকার এই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তারা তাদের ভূমিকা ঠিকমতো রেখেছে। আমরাও বিশেষ করে বিএনপি আমরা বিশ্বাস করি যে একটি নিরপেক্ষ সরকার তাদের যদি সুষ্ঠুভাবে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হয়, তাহলে সেই সরকার একটি নির্বাচন দিয়ে নির্বাচিত, জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে। সেটাই এই বর্তমান সরকারের দায়িত্ব। আমি সেই স্যার জন্য আমরা মনে করছি একটা শেষ প্রশ্ন আপনার কাছে, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির বিষয় যে নির্বাচনে পরাজিত হলে ফলাফল মেনে নেওয়ার ক্ষেত্রে একটা সংকট তৈরি হয়। আপনার দল একটা বৃহৎ রাজনৈতিক দল, আপনাদের সংস্কৃতি অনুযায়ী বা আপনাদের চিন্তা বা পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সিদ্ধান্ত কি যে ফলাফল মেনে নেবেন কি নেবেন না, কি আপনাদের অবস্থানটা কি? আমাদের দলের যে অবস্থা এই নির্বাচনের ব্যাপারে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করে জনগণের দেওয়া মতামত অনুযায়ী সরকার হবে, পার্লামেন্ট হবে, এটাই বিএনপির কিন্তু মতবাদ এবং এইটাই আমরা এই পর্যন্ত আমরা চালু করে রেখে এসেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। তাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ও বাকশাল থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্রে, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, বেগম খালেদা জিয়ার সময় এই দেশকে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে সংসদীয় গণতন্ত্রে পরিবর্তন এবং এর পরবর্তী নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং এই দেশের মানুষ কিন্তু 3টি নির্বাচনে তারা নিজেরা ইচ্ছামতো দেশের সরকার পরিবর্তন করেছে। 91-তে বিএনপিকে, 96-তে আওয়ামী লীগকে, আবার 2001-এ কিন্তু বিএনপিকে ক্ষমতায় দিয়ে এদেশের মানুষ প্রমাণ করেছে যে এদেশের মানুষ যদি স্বাধীনতা দেওয়া হয় তাদেরকে, তারা নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন করতে পারে
সরকার ধন্যবাদ। প্রতিষ্ঠিত করতে পারে। ধন্যবাদ। এটা বিশ্বাস। আপনি অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, আপনাকে এই রাতের বেলায় অনেক ব্যস্ততার মাঝে নির্বাচনী প্রচারের মাঝেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। জি, জনাব সেলিম জাহান, আমরা শুনছিলাম ডিস্টিংগুইশ ফেলো সিপিডি ডক্টর মোস্তাফিজুর রহমানকে। এই যে মানে রাজনৈতিক দর্শনের কথা বলা হচ্ছে, একটা নতুন পরিবর্তনের অঙ্গীকার কিন্তু সবার মধ্যেই আছে। কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্নির্মিত হবে, পুনর্গঠিত হবে, কিন্তু আপনার ইশতেহারের দিকে তাকালে, আচ্ছা আমরা ইকোনমিক ইস্যুতে একটু পরে যাই, আপনার দৃষ্টিতে তাদের কমিটমেন্টের জায়গাটা আসলে আপনি কতটা মানে ট্রান্সপ্যারেন্ট দেখতে পাচ্ছেন, যে আসলে তারা কতটা সদিচ্ছা নিয়ে এই কথাগুলো বলছে? অশেষ ধন্যবাদ। যারা আমাদের সামনে বসে আছেন তারা বাংলাদেশের বর্তমান, কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ তাদের। তো সেইটা মনে রেখে আপনার প্রশ্নে যদি ফেরত যাই, তাহলে পরে বিভিন্ন রাজনৈতিক দলের ইশতেহারের মধ্যে পার্থক্য থাকবেই, কারণ তাদের রাজনৈতিক দর্শনের মধ্যে ভিন্নতা থাকবে, তাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে ভিন্নতা থাকবে। সেইটা মনে রেখে আমরা যদি দেখি যে তাদের অঙ্গীকারের বিষয়টি এবং অন্তত ইশতেহারে যে সমস্ত অঙ্গীকার বেরিয়ে এসছে, সে জায়গায় আমি তিনটে অভিন্নতা দেখি। একটি অভিন্নতা হচ্ছে যে প্রত্যেকেই বলছেন যে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক সংস্কৃতিকে একটা স্থায়ী ভিত্তির উপরে দাঁড়ানো। তো সেটা শুধু সরকারের মধ্যে থাকবে না, রাজনৈতিক দলের মধ্যে থাকবে, অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে, এবং আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা মানুষের তাদের ব্যক্তিগত যে আচরণ তার মধ্যে এই গণতান্ত্রিক সংস্কৃতি থাকবে। দ্বিতীয় যে আমি অভিন্নতাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বৈষম্য এবং ন্যায্যতা, সামাজিক ন্যায্যতা, এটা সম্পর্কে প্রত্যেকটা রাজনৈতিক দলই তার ইশতেহারে বলেছেন এবং এটা রাজনৈতিক দর্শন হিসেবে বলেছেন যে বৈষম্য শুধু অর্থনৈতিক বৈষম্য, আয়ের বৈষম্য নয়, বৈষম্য সাংস্কৃতিক যে বৈষম্য রয়েছে, আমাদের যে সামাজিক বৈষম্য রয়েছে, আমাদের যে অন্যান্য রাজনৈতিক বৈষম্য রয়েছে, সেইগুলোকে দূর করে একটা সামাজিক ন্যায্যতা, আইনের শাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা, এটা প্রত্যেকে বলেছেন। আর তৃতীয় যে কথাটি আমার মনে হয় যে প্রত্যেকটি রাজনৈতিক দলের ইশতেহারে উঠে এসছে, সেটা হচ্ছে মানব কল্যাণ। এই মানব কল্যাণের কথাটি একটু বড় করেই তারা বলেছেন যে বিশেষত মানুষের যে কল্যাণ তাদের জীবনে, যাপিত জীবনে, সেটা একটু ইন্টারাপ্ট করবো আপনাকে। এই যে সবাই মানুষের কল্যাণের কথা বলেছেন, নিশ্চয়ই একটা কল্যাণধর্মী অ্যাপ্রোচ সবার আছে, জনগণের কল্যাণ। কিন্তু দুজনের কাছে, আপনারা দুজনই অর্থনীতিবিদ, দুজনের কাছে আমার প্রশ্নটা থাকবে এর পরের পর্বে। আমি এটা জানতে চাইবো যে এরকম মানে কি বলবে, হিউজ ভলিজ অফ কমিটমেন্ট আছে জনকল্যাণ, সামাজিক সুরক্ষায়, সামাজিক নিরাপত্তায়, মানে কতটা ফেজিবল, কতটা রিয়ালিস্টিক, কতটা ম্যানেজেবল, কতটা ইমপ্লিমেন্টেবল, আসবো আপনার কাছে। জনাব আব্দুল হক, আপনি যদি বলেন যে এখানে সবার মধ্যে কিন্তু আমি এটাকে মুখরোচক বলবো না, তাহলে একটু কি বলবো যে একটু তাদেরকে লুকডাউন করা হবে হয়তো, কিন্তু তারা সবাই বলছেন যে হ্যাঁ আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দুর্নীতির বিরুদ্ধে কে নয়, সবাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইছে। কিন্তু বাংলাদেশ কিন্তু আসলে আমাদের আইডেন্টিটি বলেন একটা র্যাম্পেন্ট কারাপশনের কান্ট্রি, একটা গ্রাইন্ডিং কারাপশন সারা পৃথিবীতে কিন্তু একটা পরিচয় হয় যখনই আমাদের টিআইবির আসে, রিপোর্ট আসে, বা জেনারেলি আমাদের পারসেপশন অনুযায়ী। এই জায়গা থেকে ওনাদের পক্ষে কতটা সম্ভব একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অ্যাপ্রোচ নেওয়া? আপনি একজন ব্যবসায়ী। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করি যে তরুণদের প্রাণ বলিদানের বিনিময়ে আজকে আমরা এই কথা বলার সুযোগ পেয়েছি, কিংবা বাংলাদেশে একটা তরুণ প্রজন্ম নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, যেটা বিগত 17 বছর তারা পারেনি। সে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি, সকল শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি, এবং যে আকাঙ্ক্ষা নিয়ে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমরা তখনকার আমি 20 বছরের তরুণ ছিলাম, আমরা গিয়েছিলাম, আজও পর্যন্ত সেটা সম্পূর্ণ করতে পারি নাই। অথচ আমাদের সামনে ভিয়েতনাম, চীন কিন্তু ব্যাপক পরিবর্তন সাধন করেছে, যেটা অকল্পনীয় বলে আমার কাছে মনে হয়। তারপরে যে প্রশ্ন করলেন, দেখুন সবাই তো প্রমিস করছে, বলা হয়ে থাকে পলিটিশিয়ান প্রমিসেস ফর এ ব্রিজ হোয়ার দেয়ার ইজ নো রিভার। তো এখন ক্ষমতায় যাওয়ার জন্য তারা অনেক প্রমিস করছে, কিন্তু তারা যে তরুণরা প্রাণ দিল, আমি মনে করি যদি আমরা জুলাই আগস্টের জায়গাটা আছে, যেটা সারা পৃথিবী তাকিয়েছিল,
এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বলেছিল বাংলাদেশ বিগিনস এগেইন। এই যে বাংলাদেশের নবযাত্রা হিসেবে তারা বলছে, যেটা এর আগে আমাদের দার্শনিক চিন্তাবিদরা বলছেন যে বাংলাদেশে একটা নব উত্থান দরকার, যেটা তরুণদের মনের মধ্যে যে সুপ্ত বাসনা, যে অব্যক্ত কথা কিংবা আমাদের জনগণের, সেটার ভাষাটা কিন্তু মানুষ আশা করে এই নির্বাচন কিংবা রাজনৈতিক দলগুলো দেবে। সেই ক্ষেত্রে দুর্নীতি, একটা কথা বললেন, দুর্নীতি তো এত ভয়াবহ দুর্নীতি হয়েছে যে দুর্নীতির কারণে আমরা যে দরিদ্র হয়ে গেলাম, আমাদের যে ক্রয় ক্ষমতা কমে গেল, আমাদের লোকরা যে রোগাক্রান্ত হলো, মারা যাচ্ছে, কত মানুষ নিচের দিকে চিকিৎসার অভাবে। কারণটা কি? কারণটা হচ্ছে দুর্নীতি, কারণটা হচ্ছে ব্যাপক অর্থ পাচার। আমার মনে হয় এখানে বাংলাদেশের সারা অর্থনীতিবিদরা আছেন যারা যে কোনো মানেই তারা আমাদের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, তারা এটা বিশ্লেষণ করবেন যে জনগণের কাছে সহজ বুদ্ধ করে রাজনীতিবিদরা কেন বলছেন না যে এই অবস্থার জন্য আল্লাহ তাআলা দায়ী নয়, এজন্য দায়ী হচ্ছে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেছে, প্রশাসন, বিচারক, ব্যবসায়ী, অলিগার্ক, তারপরে সমস্ত পেশাজীবী যারাই ক্ষমতার একটা nexus। অংশ নিয়েছে, তারা টোটালি যা করেছে যে পৃথিবীতে নজিরবিহীন। আমার মনে হয় না পৃথিবীতে এইভাবে একটা শাসক গোষ্ঠী তাদের ফ্যামিলিকে বাইরে স্টাবলিশ করে গোটা দেশকে দেউলিয়া করেছে, এবং যার পরিণামে আজকে বাংলাদেশের অর্থনীতি বিপদগ্রস্ত। আমি তো মনে করি যে বাংলাদেশের অর্থনীতি হয়তো, আমার মনে হয় মোস্তাফিজ সাহেব ভালো বলবেন, এটা হয়তো এমনিতেই কিন্তু আমরা ব্যাংকরাপ্ট হয়ে যেতাম যদি আরও 2-1 মাস এভাবে চলতো। যেভাবে ফরেন এক্সচেঞ্জ পাচার হয়ে গেছে, পার ডলার 5 থেকে 10 টাকা করে লাভ করেছে একটা গোষ্ঠী, তাকে 10টা ব্যাংক দেওয়া হয়েছে। মানে আই কান্ট ইভেন বিলিভ যে ব্যাংক মানে কি? ব্যাংক মানে হলো আস্থা, আমার উপর ব্যাংক করেন আপনি। সে এমন লোককে ব্যাংক দেওয়া হয়েছে যে তার ওর নিজের ব্যাংকটাকেও সে লুট করে খেয়ে নিয়েছে, এবং সেন্ট্রাল ব্যাংক রাত্রিবেলা বন্ধ করে তাকে লাইসেন্স দেওয়া হচ্ছে। আমি তো মনে করি যে তরুণদের কাছে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে যে এই টোটাল ব্যবস্থাকে ভেঙে নতুন ব্যবস্থা না করলে কোনোদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দেখো, দুর্নীতির একটা সস্তা স্লোগান না, এখানে কোনো ব্যক্তির ক্যারিশমাটিক কোনো ব্যাপার নাই। হাজারো ছেলেরা প্রাণ দিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ সামিল হয়ে কিন্তু এই পরিবর্তন এনেছে। অর্থাৎ পরিবর্তনের ভাষা দেওয়ার দায়িত্ব হবে আগামী রাজনীতিবিদদের। মেয়ারলি কেবল এন্টি কারাপশন ইজ নট এনাফ। চায়নার মতো কান্ট্রি নেকেড অফিসিয়ালস, কোট অ্যান্ড কোট, তারা কিন্তু পলিসি করেছে যাদের ফ্যামিলি বাইরে তারা সরকারের কোনো পদে থাকতে পারবে না, পলিসির জায়গায় থাকতে পারবে না। আমাদের এখানে কিন্তু 90% তারা আছে, এবং সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, বিচারক, ব্যবসায়ী, অলিগার্ক, তারপরে আপনার ব্যাংকের মালিক, সবাই তারা করছে অবলীলায়, এবং সেই কারণে যে মানুষ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, টাকার মান তেজপাতা হয়ে গেল, সেটা তো ব্যাপকভাবে রাজনীতিতে আসা উচিত ছিল, ইলেকশনের সময় আসা উচিত ছিল। রিফ্লেকশন কিন্তু টোটালি বন্ধ করব। ওই রিফ্লেকশনটা কিন্তু এই মেয়ারলি দুর্নীতি দমন আমি মনে করি খুবই সস্তা স্লোগান, নট এনাফ এট অল। এত মানুষ মারা গেছে, আপনার অনেক কঠিন আমরা অঙ্গীকার চাই। হয়তোবা এখানে বিপ্লবী সরকার দরকার ছিল। আমি মনে করি বিপ্লবী সরকার, এই প্রথাগত সরকার, তারা যদি জনগণের আস্থা নিতে চায় তাদেরকে আরো অনেক কঠিন অঙ্গীকার করতে হবে। বিরতিতে যাব। ছোট করে যদি প্রশ্ন থাকে কারো এই পর্বে, তাহলে জাস্ট প্রশ্নটা শুনবো, উত্তরটা পরে নিব। বিএনপি ইতিমধ্যে অনেকগুলো ইস্তেহার দিয়েছে, যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, ফ্যামিলি কার্ড। তবে অনেক সমালোচকদের মধ্যে গত শাসন আমলে 1 থেকে 5-এ তারা অর্থনীতি তেমনটাভাবে উন্নত করতে পারেনি। তবে এবার আপনাদের মধ্যে কি যে এবার শুধু তারা কি ফ্যামিলি কার্ডে সীমাবদ্ধ থাকবে, নাকি তারা এই অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনর্গঠন করতে পারবে নাকি? প্রশ্ন, শুধু প্রশ্নটা নিব। একটা দুটো প্রশ্ন শুনবো। আমরা দেখি আমাদের যে বিপক্ষ দলগুলো আছে, তার অপোজিশনে কতগুলো দল আছে, এদের সকলেরই নির্দিষ্ট কতগুলো ইশতেহার আসে। এখন এই ইশতেহারগুলো এক একটা দলের সাথে অন্য দলের ইশতেহারের সাথে মিলছে না। এদিকে রাজনৈতিক যে দলগুলো, তারা তাদের ইশতেহারগুলো দিচ্ছে সাধারণ মানুষের উপকার করার জন্য, এই চিন্তাগুলো করেই। তো এখন যে দলগুলো আছে, এরা কি নিজের ইশতেহার বাদে অন্য যে দল ইশতেহার দিচ্ছে সেখানকার ভালো বিষয়গুলো কি উন্নয়নের ক্ষেত্রে এই বিষয়গুলো আনবে সামনে? আচ্ছা, বলবেন। পাশে মাইক্রোফোন দেন। আসসালামু আলাইকুম স্যার, আমি এখানে সরকারের যতগুলো ইশতেহার দেওয়া হয়েছে, আমি এখানে কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কোয়েশ্চেন করতে চাচ্ছি। সেটা হলো জামায়াত এবং বিএনপি উভয় দলই বলা হয়েছে যে যথাক্রমে 7 কোটি এবং
1 কোটি থেকে 4.5 লাখ কোটির মতো কর্মসংস্থানের ব্যবস্থা করবে, কিন্তু এই কর্মসংস্থানের ব্যবস্থাগুলো কোন খাতে করা হবে, এবং এই বিপুল পরিমাণ যে অর্থায়ন, বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, এখানে দাঁড়িয়ে এই বিপুল পরিমাণ অর্থায়ন সরকার কোথায় পাবে? এবং শিক্ষা নিয়ে যদি আমি বলতে চাই, আমি একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসা মেয়ে, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তো আমার ওখানে শিক্ষকদের খুবই অদক্ষ ছিল। আমার এখনও মনে আছে যে তারা ফ্লাওয়ারকে ফলোয়ার বলে পড়াতো। তো এখন যদি এই স্মার্ট এডুকেশনাল সিস্টেম করতে হয়, তাহলে কিভাবে গ্রাম পর্যায়ে প্রান্তিক অঞ্চলে ওটাকে বাস্তবায়ন করা সম্ভব, এবং বাস্তবায়ন করতে হলে যে অর্থায়ন প্রয়োজন সেটা কিভাবে পাবে, এবং এই যে বর্তমানে যে শিক্ষক কর্মরত আছেন তাদের কিভাবে রিপ্লেস করা হবে? ওকে, পেছনে একটু দিতে হবে, পেছনে। আসসালামু আলাইকুম স্যার। আমি দুইটা প্রশ্ন করব, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে দুইটা মানে সব রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দিচ্ছে যে আমি এটা করব সেটা করব, তো এটার বাস্তবায়নের নিশ্চয়তাটা কি? যে যখন আমরা তাদেরকে জয়ী করব ভোট দেওয়ার পরে, তো এটা কি নিশ্চয়তা, তারা যে এটা মানবে পরবর্তীতে, এটা নিশ্চয়তা কি? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আজকে একটা বিষয় হয়েছে যে ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছে প্রশাসনিকভাবে। তো প্রশাসনিকভাবে হামলা হয়েছে সাধারণ জনগণের উপরে। তো পরবর্তীতে আমরা যে 12 তারিখ ভোট দিতে যাব, সেখানে আমাদের নিরাপত্তাটা আসলে কি, কতটুকু? আমরা কি প্রডিউসারকে বলবো, যদি আমরা কি শাহবাগের চিত্রটা এখন কেমন একটু দেখতে পারবো? আচ্ছা, হ্যাঁ, ব্রেক থেকে তাহলে আমরা পরে একটু দেখার চেষ্টা করব সেখানকার পরিস্থিতিটি কি। ডক্টর মুস্তাফিজ, আমার মনে হয় যে প্রশ্নগুলি ফ্লোর থেকে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা করেছেন খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন আঙ্গিক উঠে এসেছে। একটা এক ধরনের সন্দেহ আছে যে তারা এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা। এখন তো অনেক নির্বাচনের আগে প্রমিস এগুলো করছেন। আরেকটা হলো, খুব ভালো আমার লাগলো যে তারা এটাও চিন্তা করছেন যে এটা তো অর্থায়নেরও একটা বিষয় আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা পরিকল্পনা আমি যদি উত্থাপন করি, আমার যদি একটা এসপিরেশন থাকে, তাহলে ওটাকে আমি কিভাবে বাস্তবায়ন করব সেটারও একটা রোডম্যাপ কিন্তু একটা রোডম্যাপ থাকতে হবে। হ্যাঁ, আমরা জানি যে কারোর মধ্যে আমরা পেয়েছি না, এইটা আমি যেটা মনে করি যে ইশতেহার যখন দেয়া হয়, তারা একটা এসপিরেশন তারা দেন, কিন্তু ওইটার পেছনে আমার আশা আছে যে এটার পেছনে তাদের অঙ্কগুলি করা আছে। যেমন ধরেন যে আমি যদি মিড ডে মিল দেই বাচ্চাদের, একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে এটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই কেবলমাত্র যে শিক্ষকদের যে গুণগত মান, এটা তো আছেই, কিন্তু বাচ্চারা যখন ক্ষুধার্ত হয়ে স্কুলে যায়, তার কিন্তু অ্যাবজর্পশন ক্যাপাসিটিও থাকে না। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ। বা কর্মসংস্থান করা হবে, এই 1 কোটি কর্মসংস্থান করা হবে, বা এক পার্টি এক এক রকম কর্মসংস্থানটা সব পার্টির ম্যানিফেস্টোতে আসছে। এনসিপির ম্যানিফেস্টোর মধ্যে 10 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন, যুব কর্মসংস্থান, এটা এগুলো আসছে। সো আমরা কিন্তু আশা করব যে এটার পেছনে তাদের যে হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটা হয়তো করা আছে। এখন ম্যানিফেস্টোতে হয়তো তাদের এটা সংক্ষিপ্তভাবে রাখতে হয়, এটা তো একটা বড় পুস্তিকা হলে সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না, কিন্তু তারা যখন বক্তব্য দেবেন এবং এখন নির্বাচনী প্রচারণা করবেন, তখন যদি তারা এটাকে এক্সপ্লেন করেন, তাহলে বিশ্বাসযোগ্যতাটা আসবে। এখন যে প্রশ্নটা ফ্লোর থেকে করেছে খুবই যুক্তিসঙ্গত, যে তারা এটা কি বাস্তবায়ন করবেন কিভাবে, আর যদি তারা না করেন, মানে আমাদের সন্দেহ থাকতে পারে যদি না করেন। না, আমি একটু পার্টিনেন্টলি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি ছুটে যেন না, আপনার ওই কথাটা আপনি মাথায় রাখেন। পার্টিনেন্টলি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে সবাই যে সামাজিক সুরক্ষার কথা বলছে, তো আমরা যখন এক্সিস্টিং দেখি যে জিডিপির 2 ভাগও আমরা এখানে বরাদ্দ করি না, সেখানের মধ্যে আমাদের কৃষি ভর্তুকি আছে, সেখানে আমাদের যে ভাতা আছে, ভাতাগুলো ইনক্লুডেড, আর হচ্ছে এখন যেগুলো আছে যে আবার ফ্যামিলি কার্ড, তারপরে প্রবাসী কার্ড, আর অনেক কিছু কল্যাণমূলক অনেক পদক্ষেপের কথা বলা হয়েছে। তো এগুলো তো হচ্ছে অ্যাডেড কিছু থার্স্ট আছে। নর্মালি আমাদের যেগুলো আছে এগুলোতে আমরা 2% দিয়ে কোনো রকম কাভার করতে পারি না, কিন্তু ধরুন আপনার অ্যাডেড প্ল্যান যখন বাস্তবায়ন করবে, যেগুলো আমরা নতুন করে প্ল্যান করছি, ওই ধরনের সামাজিক সুরক্ষা দিতে গেলে তো আপনার মিনিমাম 5-6% দিতে হবে। ওই সামর্থ্য কি আমাদের আছে? সেই এখানে একটা বড় প্রশ্ন যেটা আসে, এক হলো যে আপনি ঠিকই বলেছেন, ওই যে 2.4 আমরা বলি, এটার মধ্যে পেনশনও
মূলধনও আছে, Right. সঞ্চয়পত্রের ইন্টারেস্টও আছে, সবই যুক্ত এগুলো করে, ওটার হ্যাঁ। মধ্যে দেবেন। অ্যাকচুয়ালি আসলে 1.7%, কিন্তু এগুলোকে যখন বৃদ্ধির কথা বলা হয় জি। তখন একটা প্রশ্ন কিন্তু আসে, সেটা হলো যে টোটালটা 100%-এর বেশি হবে না। না। আপনি যখন 2 থেকে 5 নেওয়ার কথা বলবেন তখন অন্যদিকে তাহলে কাটতে হবে। আপনার অন্যদিকে 3% কাটতে হবে, কিন্তু সেটাও বলতে হবে জি। যে আমি এই ওখানে জায়গাটাতে কেটে এখানে দিব। আমি কাটবো। জি। তো ওই জায়গাটা বলাটা অনেক সময় হয়তো বা রাজনৈতিকভাবেও হয়তো এটা হয়তো স্পষ্টতাটা হয়তো অনেকে করতে চান না, কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আমি কোন জায়গায় এই যে রিস্ট্রাকচারিংটা করব, তাহলে আমি এক জায়গায় বাড়ালে আরেক জায়গায় কমাতে হবে। এবং এটা ঠিকই যে বাংলাদেশে এখন 5%, ইউনেস্কো কিন্তু বলেছে যে বাংলাদেশের মতো যে উন্নয়নের যে স্টেজে আমরা আছি, এখানে শিক্ষাতে আমাদের 5% অফ জিডিপি, 5 to 6% অফ জিডিপি দিতে হবে, যেটা নাকি সাউথ কোরিয়া যখন আমাদের স্টেজে ছিল Health-ও বা তো তাই। ভিয়েতনাম, মানে হেলথ health-ও তো এগুলো তাই। বাড়াতে হবে। ভিয়েতনামে যেমন হেলথ, এডুকেশন এবং সামাজিক সুরক্ষা, জি। এটাতে ভিয়েতনামের জিডিপির 11%, আমাদের এখানে এটা 5%-এর মতো। জি। সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের আরো এগুলোকে বিস্তারিত Expand করতে করতে হবে, হবে। এক্সপ্যান্ড করতে হবে। কিন্তু এখানে আরেকটা যেটা করা যায় সেটা হলো যে আপনি যদি পাইটা বাড়াতে পারেন, জি। আপনার 100-র 2% হলো 2 টাকা, আর 200-র 2% হলো 4 টাকা, তাই না? সো আপনি এখন তাহলে আমার নিজস্ব যে সম্পদ আহরণ, হ্যাঁ। এটা আমার বাড়াতে হবে। এখানেই কিন্তু বড় রাজনৈতিক অঙ্গীকারের দরকার হবে। আমাদের net। দেশে ট্যাক্স জিডিপি রেশিও হলো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট, Lowest 7.7%। 7%। ইনফ্যাক্ট এটা কমে গেছে, জি। এটা 2015 সালে ছিল 11%-এর কাছাকাছি। আর আমাদের যদি এশিয়া ধরেন এটা হলো 20%। তাহলে দেখেন এই 7.7% দিয়ে আপনার খুব একটা খেলা করার জায়গাই নাই। কিন্তু আপনি দেখেন যে সবগুলো তিনটা দলই বলছে তাদের ইকোনমিক যখন এগুলোকে মিট করার জন্য, এই এক্সপেন্ডিচারগুলো মিট করার জন্য ওরা বলছে যে আপনার আয়করের সীমা বাড়াবে, ট্যাক্স নেটটা বাড়ায় দিবে, কিন্তু কিভাবে বাড়াবে? ট্যাক্স নেটটা বাড়াতেই হবে। এখন এখানে প্রশ্নটা হলো যে আমাদের দেশে এই ট্যাক্সের কিন্তু 2/3 হলো ইনডাইরেক্ট ট্যাক্স, গরিবের উপরে পড়ে, 1/3 হলো মাত্র প্রত্যক্ষ কর। হ্যাঁ, একটু থামাবো আপনাকে একটু, মানে আচ্ছা ব্রেক থেকে ওকে একটু, হ্যাঁ জি কন্টিনিউ তো প্রত্যক্ষ করও আপনার বাড়াতে হবে, অর্থাৎ আপনার এখন যে 2:1 রেশিও আছে এটাকে রিভার্স করে আপনার 1:2 করতে হবে, যে আপনি 2 ভাগ আপনি নেবেন, 3 ভাগের 2 ভাগই আসবে হলো প্রত্যক্ষ কর থেকে। যেটা বলছিলাম যে এখন আমাদের এইটা পাইটা যদি বড় করতে হয়, তাহলে আমাদের দেশে এই যে দেখেন আমাদের পিন যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যাদের আছে, এটার সংখ্যা আমাদের অনেক কম, যেটা নাকি আমরা খানা জরিপ থেকে যেটা আমরা পাই যে এতজনের থাকাতে তার থেকে অনেক কম। দ্বিতীয়ত হলো যে অনেকেই ট্যাক্স দেন না, ট্যাক্স ফাঁকি দেন। এইটা এই যে এখন প্রত্যক্ষ কর যদি আমার বাড়াতে হয়, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে যারা সাপোর্ট করেন, তাদেরকে যারা অর্থায়ন করেন, তাদের উপরে হাত দিতে হবে। এই সাহসটা তারা করবেন কিনা এটা কিন্তু একটা দেখার বিষয় আর কি। এখন যদি আমাদের যদি রিয়েলি এই যে ধরনের প্রমিসগুলো করা হচ্ছে এবং অর্থায়নের প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গতভাবে আসছে, সেটা যদি করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে ওই জায়গাটাতে হাত দিতে হবে, এবং এটা একটা বড় রাজনৈতিক অঙ্গীকারের প্রশ্ন থাকবে। ডক্টর মোস্তাফিজ, এখানে আজকে তারেক রহমান সাহেব যেটা উনি একটা চ্যাপ্টার রেখেছেন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, ঠিক যে বিষয়টা আপনি আলাপ করছিলেন সেখানে রাজস্ব বৃদ্ধির কৌশল নিয়ে উনি বলেছেন, কিছুটা আউটলাইন দিয়েছেন। বলছেন যে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ, কর, এই সাইকেলটা উনি আরও অ্যাক্টিভেট করবেন, আরও এটাকে এক্সপিডাইট করবেন, ট্রিগার করার চেষ্টা করবেন, এবং তার লক্ষ্য হচ্ছে যে বিনিয়োগ সম্প্রসারণের জন্য রাজস্ব বৃদ্ধি হচ্ছে তার প্রথম শর্ত। এটা উনি এখানে একনলেজ করেছেন যে রাজস্ব বৃদ্ধি হচ্ছে বিনিয়োগ সম্প্রসারণের প্রধান শর্ত। কর্মসংস্থান ও আয় বৃদ্ধির জন্য কর ভিত্তির প্রাকৃতিক সম্প্রসারণ, এটা আমি একটা ভালো বুঝতে পারিনি, আপনি যদি একটু ব্যাখ্যা করবেন। কর ভিত্তির প্রাকৃতিক সম্প্রসারণ, উৎপাদন ও ভোগ বৃদ্ধি, ভ্যাট ও পরোক্ষ কর বাড়ানোর কথা উনি বলেছেন। আয়কর ভিত্তি সম্প্রসারণ করবেন, সেটা হলে প্রবৃদ্ধিতে রাজস্ব এটা রূপান্তরিত করবেন। কর ছাড় সংস্কারের মাধ্যমে প্রণোদনা থেকে রাজস্ব ক্ষয় বন্ধ করবেন। সম্পত্তি ও সম্পদ কর এবং কর প্রশাসন সংস্কার, এগুলো হচ্ছে ওনার প্রস্তাবনা আর কি, রাজস্ব বৃদ্ধির কৌশল হিসেবে বলেছেন। ভালো, এখানে কয়েকটা ভালো প্রস্তাব আছে। যেমন উনি যেটা বলেছেন যে আমাদের বেস যেটা আছে, এই ট্যাক্স বেসটা কিন্তু অনেক ন্যারো এখনো। হ্যাঁ, এটাকে সম্প্রসারণ করতে হবে, যারা দিচ্ছেন তাদেরকে হ্যারাস করে না। হ্যাঁ, যেটা নাকি যে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো যে যারা দিচ্ছেন না তাদেরকে করের আওতায় নিয়ে আসা। আমাদের অনেক এটার বাইরে আছেন, ব্যক্তি আছেন, কোম্পানি আছেন, বিভিন্ন এন্টারপ্রাইজরা আছেন। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে এখানে ফাঁকির একটা বিষয় আছে। আমি সবসময় বলি যে আমাদের সবচেয়ে কম হতে পারে বিশ্বে
রেভিনিউ জিডিপি রেশিও, জি। কিন্তু জনগণ যে রেভিনিউ দেন এবং জিডিপি রেশিও সেটা কিন্তু ওইটা থেকে বেশি। এখানে কর ফাঁকি একটা বড় জিনিস। ভ্যাট আমাদের আমার খেয়াল আছে যে মুহিত সাহেব যখন নাকি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন উনি বলেছিলেন যে 4 লক্ষ জায়গা থেকে ভ্যাট কালেক্টেড হয়, সরকার পান হলো 24,000 জায়গা থেকে, 6% জায়গা থেকে। তাহলে এখানে তো বড় একটা লিকেজ আছে। বড় leakage। তবে আমি এটা বলবো যে রাজনৈতিক দলগুলোকে এটা অঙ্গীকার করতে হবে যে প্রত্যক্ষ কর ভ্যাট আমাদের লিকেজ যেটা আছে এটা সেটা অবশ্যই বাড়াতে হবে। এটাকে প্লাগ ইন করতে হবে, একটু কিন্তু শুনবো, প্রত্যক্ষ কর দুই বাড়াতে দলের হবে। ইশতেহারে কি বলেছে প্রধান দুই দল। জনাব সেলিম জাহান, আপনি এখানে হক ভাই বলছিলেন যে এমন একটা নজিরবিহীন মিসম্যানেজমেন্ট, অব্যবস্থাপনা, লুটপাট, অলিগার্কি, ব্যাংকিং সেক্টরে একটা চরম বিপর্যয়, এরকম একটা সিস্টেমকে পুনরুদ্ধার করতে গেলে ওরকম একটা নজিরবিহীন প্রয়াসই দরকার। নজিরবিহীন এফোর্ট এবং প্ল্যানিং দিতে হবে। এরকম নর্মাল এই ঘোষণাতে এগুলো যথেষ্ট নয় বলে হক ভাই বলছিলেন। আমি শুনবো ওনার কথার প্রেক্ষিতে আপনার মতটা। একটু দেখে আসি যে প্রধান দুই দলের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তাদের ইশতেহারে তারা কি বলেছেন একটু শুনি। ছোট দেশ এবং জনগণের সুনির্দিষ্ট পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। আমাদের সামগ্রিক পরিকল্পনাটিকে আমরা 5টা ভাগে আমরা ভাগ করেছি। প্রথমে আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়, যে বিষয়গুলো আছে। আমাদের যে ইশতেহার, এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব, শৃঙ্খলা বান্ধব। আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব, এটা দেশি এবং বিদেশি। শিল্প মালিক যারা হবেন তাদেরকে আমরা সমাজের আইকন হিসাবে কবুল করব। আর এই মালিকারা যারা লক্ষ লক্ষ শ্রমিককে চাকরি প্রোভাইড করেন, তারা কার্যত লক্ষ লক্ষ পরিবারের মুখে খাবার তুলে দেন। আমরা সেই শিল্পগুলোকে শিশুর মতো কুলে তুলে লালন করব ইনশাআল্লাহ। দুজনেই সুন্দর মানে কথা বলেছেন। জনাব সেলিম জাহান, আসছি আমার খুলনায় আমার সহকর্মী একটু দাঁড়িয়ে আছেন, সেখানকার চিত্রটি একটু বলতে চান, সেখানকার পরিবেশ কি, ভোটের চিত্রটি কেমন একটু শুনে আসবো। রয়েছেন বেলাল হোসেন সজল খুলনা থেকে। খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনকে ঘিরে সেটি কিন্তু আমরা দেখেছি গত দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা খুলনায় এসেছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং তিনি শেষে গণমাধ্যমকে যেটি বলেছেন এবারের যে নির্বাচনে সেখানে কিন্তু নজিরবিহীন যে নিরাপত্তার ব্যবস্থা সেটি কথা কিন্তু তিনি বলেছেন এবং খুলনার প্রেক্ষাপটটা তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেটি কিন্তু কোনো ধরনের শঙ্কা নেই এবং পাশাপাশি তিনি যেটি বলেছেন যে এবার বাংলাদেশেই টোটাল যে 1 লাখের বেশি যে সেনা সদস্য থাকবেন, 37,000-এর বেশি বিজিবি থাকবেন, 9,000-এর মতো র্যাব থাকবেন এবং খুলনার যে উপকূলীয় যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে 19টি জেলায় প্রায় 5,000-এর মতো যে নৌবাহিনীর সদস্য সেটাই কিন্তু থাকবে। এর আগে আমি দেখেছি গত 3 ফেব্রুয়ারি কিন্তু খুলনার যে আনসার বাহিনীর যে মহাপরিচালক তিনিও কিন্তু এসেছিলেন এবং তিনি এখানে আনসার সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছিলেন নির্বাচনের মাঠে সর্বপ্রথম যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সেখানে কিন্তু আনসার সদস্য থাকবেন। খুলনার যে 840টি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে প্রত্যেকটি ভোট কেন্দ্রেই কিন্তু 13 জন করে আনসার সদস্য থাকবেন। প্রায় 11,000-এর মতো আনসার সদস্য খুলনায় কাজ করবেন, সারা দেশে প্রায় 5 লক্ষাধিক আনসার সদস্য থাকবেন এবং সব মিলে যে খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের মাঠের যে অবস্থাগুলো রয়েছে, ভোট কেন্দ্রগুলো রয়েছে, আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে মোট 840টি ভোট কেন্দ্র রয়েছে খুলনা জেলার 6টি আসনে। এই 840টির মধ্যে 214টি কেন্দ্রকে তারা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন। পাশাপাশি আমরা দেখেছি গতকালকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন, পাশাপাশি সেখানে কিন্তু তিনি একটা
শঙ্কার কথা তিনি বলেছেন যে তার যে নির্বাচনী আসন রয়েছে খুলনা 5, সেখানে 150টি আসনের মধ্যে তিনি 52টি 150টি কেন্দ্রের মধ্যে তিনি 52টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে সজল, হ্যাঁ, শুনছিলাম বিস্তারিত, প্রার্থীদের কথাও বলছিলেন, আইন শৃঙ্খলার কথা, প্রস্তুতির কথা বলা হচ্ছিল। আমি জনাব সেলিম জাহান আপনার কাছে ওই আগের প্রশ্নটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মনে হয় যে আলোচনা হচ্ছে এবং যে প্রশ্ন এসছে সেখানেই নজিরবিহীন ব্যবস্থার কিছু কিছু ইঙ্গিত আছে। যেমন একজন তরুণ বলেছেন যে প্রত্যেকটা দল যদি তার নিজস্ব ইশতেহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য যে সমস্ত দল যাদের ভালো ইশতেহার আছে, গ্রহণযোগ্য ইশতেহার আছে, সেগুলো নিতে পারে, তাহলে পরে ইশতেহারটা দলীয় ইশতেহার হবে না, সেটা দেশের ইশতেহার হবে। সুতরাং দেশের ইশতেহার যেটা দেশের মঙ্গলের জন্য হবে, সেটাতে যদি আমরা নিতে পারি, সেটা একটা নজিরবিহীন ব্যাপার হবে। সেটা তো পোস্ট ইলেকশন। হ্যাঁ, নিশ্চয়ই পোস্ট ইলেকশন, তার আগেও হতে পারে, বলতে পারে যে আমরা এইগুলো, ভোটার চয়েসের ব্যাপার তো থাকবে, আপনার ভোটাররা তো কিন্তু আপনি তো তাহলে পরে ভোট, তাহলে পরে আপনার এখন কৌশলটা কি হবে? আপনি যদি রাজনৈতিক নেতা হন, আপনার কৌশল হবে আগে নির্বাচন জিতি, তারপরে আমি সেটা করব, সেটার বাস্তবায়ন করব। সেটা নজিরবিহীন হতে না, পারে। কিন্তু বাংলাদেশের ট্র্যাডিশনাল সিস্টেম তো এরকমই হয়। আমরা এবারেরটাকে আলাদা করে রাখছি, সমান করে দেখছি না। কিন্তু অতীতে নির্বাচনের আগে তো যেই ধরনের ইশতেহার এসছে, সেখানে কথার ফুলঝুরি, কথার গোলকধাঁধা, কথার জাদু, এগুলো তো সেটা সব দেশের নির্বাচনী ইশতেহারেই সেটা থাকে। সেটা যুক্তরাজ্যের নির্বাচনী ইশতেহারেও আপনি দেখবেন, সেটা যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইশতেহারেও আপনি দেখবেন। মনে রাখতে হবে যে ইশতেহারটা হচ্ছে, যেটা মুস্তাফিজ বলেছে, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা। সুতরাং এটা থেকে একেবারে সুনির্দিষ্ট রূপরেখা, সুনির্দিষ্ট আপনার কৌশল, এগুলো কিন্তু পাওয়া যাবে না। কারণ এটা পরবর্তী সময়ে সেই রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পরে তাদের বাজেটে, তাদের পরিকল্পনায় এগুলোকে প্রতিফলিত করতে। আচ্ছা, একটু আমাদের সমালোচনা একটু করেন, মানে ধরেন যে না, আমরা গণমাধ্যম হিসেবে এখন আমরা এগুলো শুনলাম, এই বছর ব্যাপী বা 5 বছরের মধ্যে আমরাই কতটা তাদের অ্যাকাউন্টেবল করতে পারি, আর তারাই বা কতটা অ্যাকাউন্টেবল হন, যদিও তারা জবাবদিহিতার কথা বলেন, কিন্তু আমরা ধরে ধরে এই পেপার ধরে ধরে তাদেরকে জিজ্ঞেস করতে পারবো যে আপনি এটা বলেছিলেন, আপনি কতটা পূরণ করেছেন। তাহলে আপনারা রাজনৈতিক দলের উপর এই চাপটা দেন না কেন যে 36 পাতার আমরা ইশতেহারের তো আমার প্রয়োজন নেই, বা অমুক দফার ইশতেহারের তো প্রয়োজন নেই। আপনারা বলেন যে 100 দিনে আপনারা 3টে কাজ কি করবেন, 1 বছর পরে, 1 বছরে আপনারা বাকি কি কাজ করবেন, বাকি 4 বছরে আপনারা কি করবেন। আপনারা যারা সংবাদপত্রের সঙ্গে জড়িত, 100 দিন পরে দেখেন তাদের মানে স্কোর কার্ড করে দেখেন যারা কতটুকু পেরেছে, 1 বছর পরে কতটুকু পেরেছে। তাদেরকে দায়বদ্ধ কি করে করা যাবে? তাদেরকে দায়বদ্ধ করা যাবে যখন আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার 5 বছর পরে একটা নির্বাচন হয়, মানে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার প্রশ্ন যখন আসবে, সেটা যদি নিশ্চিত করা যায়। কারণ বিদেশেও তো সেই দায়বদ্ধতা। আপনি কি, কিন্তু আমাদের এখানে তো সেটা ছিল না। আমাদের 3 বার উনি ভোট করেছেন, ভোট করে উনি নিজেই উনি জিতেছেন। না, আগে কি ছিল সেটা হচ্ছে একটা ব্যাপার। ভবিষ্যতে তো আপনি এই যে এই সংস্কৃতিগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। জনাব আব্দুল হক, যে এই মানে আপনি প্রথমে খুবই কঠোর ভাষায় বলেছেন, আসলে মানে নতুন স্বপ্ন দেখছেন কিনা, মানে পরিবর্তনের কোনো ধরনের সূচনা, মানসিকতার কোনো পরিবর্তন, এবং অর্থনীতিতে পুনর্গঠনের যে আকাঙ্ক্ষাগুলো বা যে প্রস্তাবনাগুলো, যা প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন, এগুলো ব্যবসায়ী হিসেবে কতটা মানে রিয়েলিস্টিক লাগছে আপনার কাছে? ব্যবসা হিসেবে বলতে গেলে আমাদের জন্য অ্যাকচুয়ালি এটা খুব চ্যালেঞ্জিং সময়, কারণ আমরা ব্যবসার অবস্থাটা খুব খারাপ। যেহেতু অর্থনীতি সামগ্রিকভাবে আপনার সেরকমভাবে রেভিনিউ আসছে না, কিংবা সেরকমভাবে উৎপাদন হচ্ছে না, কিংবা আমাদের কনজামশনটা অনেক কমে গিয়েছে, মানে মানুষের বাইং ক্যাপাসিটি কমে গেছে, টাকার ক্রয় ক্ষমতা কমেছে মারাত্মকভাবে। এই ব্যাপারগুলোর কারণে আমরা তো আমাদের গোটা দেশে ব্যবসায়ীরা খুব সংকটের মধ্যে আছে, পুঁজি ভেঙে খাচ্ছে, অনেকে ধার করে চলছে, ভিতরের ব্যাপারটা কিন্তু এরকম। তারপরেও আমরা ব্যাপক যারা দেশে ব্যবসা করে কিংবা দেশকে নিয়ে ভাবে, তারা একটা ভালো সময়ের জন্য ভয় করছে যে নির্বাচনটা চায় এখন। কারণ কি? কারণ হচ্ছে যে সরকার 5ই আগস্টের পরে কিন্তু আমাদের মধ্যে একটা বৈপ্লবিক প্রত্যাশা ছিল, ব্যাপক পরিবর্তন হবে, সংস্কার হবে, রাষ্ট্র কাঠামোর যেগুলো জনবিরোধী কিংবা রাষ্ট্র বলতে গেলে যে জনগণের বুকের উপরে চেপে বসে আছে, সেগুলোকে ভেঙে দেওয়া হবে, এরকম অনেক চিন্তা আমরা করেছি। তো পরে দেখা গেলো যে না, কিছুই তো হয়নি। অন্তত পক্ষে এখন একটা নির্বাচিত সরকার হলে স্টেবিলিটি আসুক, যার কাছে অন্তত মানুষ যেতে পারবে, কথা বলতে পারবে, তার এলাকার সমস্যা নিয়ে, নিজের ছেলের একটা চাকরির সমস্যা নিয়ে। এই হলো আমাদের
ওই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। আমার মনে হয় যে সত্যি কথা বলতে কি, বাংলাদেশে যদি আপনি 1 নম্বরও বলেন, তো 1 নম্বরে হচ্ছে রাষ্ট্র সংস্কার ভীষণভাবে দরকার। আপনি সরকার যেভাবে তার তাহলে তো আকার গণভোটে আপনাকে বাড়িয়েছে- হ্যাঁ দিয়ে জিততে হবে। হ্যাঁ, আমি মনে করি গণভোটে যে আপনার হ্যাঁ জিততে হবে। এখানে হ্যাঁ অবশ্যই হ্যাঁ জিততে হবে। আমি ডেফিনেটলি হ্যাঁ পক্ষে, ডেফিনেটলি। কেন যে ওই পরিবর্তনটা না হলে কিন্তু আপনি বড় সংস্কার করতে পারবেন না। আমার মনে ডেফিনেটলি আমাদের ভেরি লার্নেড ইকোনমিস্ট ওনারা ওনাদের মতো করে বলবেন, আমি আমরা নন ইকোনমিস্ট হিসাবে এই কথাটা বলছি। বলতে পারেন যে অনেকটা আনারির মতো করে। মানুষ কি চাচ্ছে? মানুষ চাচ্ছে একটু ভালো থাকতে, তার যেন একটু শান্তিতে থাকে এবং তার যে আয় হয় সে আয়টা দিয়ে যেন দিনের শেষে ব্যয়টা নির্বাহ করতে পারে। এখন যেটা বিএনপি সুন্দর করে বলেছে যে তারা কনজিউমার বাড়াবে, উৎপাদন বাড়াবে, ভালো কথা। ডেফিনেটলি তাহলে ট্যাক্স কাটবে, যেটা মোস্তাফিজ আগে বলছিলেন যে যখন আপনার পাইটা বড় হবে তখন কিন্তু এখন যেটা 1 টাকা আছে সেটা 2 টাকা হয়ে বরাদ্দটাও যাবে। বেড়ে যাবে। ফলে সেটা কিন্তু হতেই হবে। কিন্তু যেখানে বড় রকমের যে সংস্কারটা যদি আপনি অঙ্গীকার না করেন, জি। সেটা হচ্ছে আপনি এই যে সরকার যাওয়ার সময় তারা সরকারের কর্মচারীদের মানে বেতন বাড়ালো, জি। এই যে ব্যাপারটা আমি মনে করি জনবিরোধী। এটা কেন তারা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে জনগণের উপরে একটা এত বড় ব্যয় বাড়িয়ে দিল কেন? এটা কিন্তু কোনো মতে আমি মনে করি সমর্থনযোগ্য নয়। তার কারণ হলো এই যে গোষ্ঠীতন্ত্র কিংবা গোষ্ঠী তোষণ, এই প্রশাসনকে তোষণ করা, সামরিক বাহিনীকে তোষণ করা, পুলিশ বাহিনীকে তোষণ করা, এখান থেকে বেরোবার জন্য কিন্তু তরুণরা প্রাণ দিয়েছে। তারা হয়তো সব বলতে পারেনি, কিন্তু কবি হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, দার্শনিক হিসাবে আপনি একটা ভাষা দেবেন। আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি পুঁজির নতুন চিন্তা কিন্তু বাংলাদেশে করতে তরুণরা হবে। নিজেরাও তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, মানে এই অন্তর্বর্তী সময়ে তো তারাও তো ক্ষমতাসীন হয়েছে। তারা একটা কথা জোরে সোরে বলবো, পুঁজির যে চরিত্র আমরা নিকট অতীতে দেখেছি, যে পুঁজিবাদী মানে হলো তার কতগুলা টেলিভিশনের মালিক, পত্রিকা মালিক থাকবে, অপরাধ করবে, কার্পেটের নিচে অপরাধগুলো ঢাকার জন্য তার পত্রিকা দরকার, এবং সেরকম লোকেরা তৈরি হয়েছে বাংলাদেশে। সেটাকে ভাঙার জন্য কিন্তু আগস্ট একটা বড় রকমের আঘাত, এবং সেখান থেকে যদি এই পরিবর্তনটা না আসে তাহলে জনবিরোধী কিংবা জনগণকে পায়ের তলে রেখে, ফর দ্যাট ম্যাটার বটম অফ দি পিরামিডকে একদম এরকম অভুক্ত রেখে আপনি উপরের দিকে গড়ে তুললেন একটা সাম্রাজ্য। এই বাংলাদেশ ওই সিস্টেমটাকে আমরা ভোটের পরে বাংলাদেশে কিন্তু সেটা টিকবে না। জনাব সেলিম জাহান, ডু অর ডাই, এই অপরচুনিটি মিস করা যাবে না, সেটার উপরে হক ভাই আবারও জোর দিচ্ছিলেন। তা আপনার কাছে কেমন লাগছে যে জুলাই সনদের যে একটা কী বলে যে এন্ডোর্সমেন্ট হয়েছে এবং এটার উপরে একটা গণভোট যাচ্ছে, এই গণভোটে হ্যাঁ না, যদি হ্যাঁ জয়ী হয় তাহলে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে এগুলোর মাধ্যমে ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স, তারপরে রাষ্ট্র পুনর্নির্মাণের ক্ষেত্রে কিছুটা জবাবদিহিতা কিংবা আপনার যে অব্যবস্থাপনা, সীমাহীন অব্যবস্থাপনা, এগুলো কি ফিক্স করা সম্ভব হবেই বলে আপনি মনে করেন? না, এটা তো এখন নির্ভর করছে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবেন এবং সরকার গঠন করবেন, ঠিক ওই আগের মতোই তাদের অঙ্গীকার কতখানি। তারা যদি এমন ব্যবস্থার সুযোগ নেন যেখানে এই সনদ মানে গ্রহণ করার ব্যাপারে তাদের কতগুলো তারা গ্রহণ করবেন, কতগুলো তারা গ্রহণ করবেন না, এই জাতীয় যদি একটা ব্যবস্থা যদি তারা নেন, কিংবা সংসদকে যদি সেই ব্যাপারে ব্যবহার করেন, তো খুব স্বাভাবিকভাবেই আপনার যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটা হবে না। 1 2 নম্বর, আমার মনে হয় যে এই যে সংস্কার শব্দটাকে আমরা ব্যবহার করছি, আমরা 3 ধরনের শব্দ ব্যবহার করেছি: বন্দোবস্ত, মেরামত, সংস্কার। 3টে এক জিনিস নয়। আপনি ছাদ মেরামত করেন কিন্তু আপনি বাড়ির সংস্কার করেন। অতএব এখন বুঝতে হবে যে সংস্কার কোনটা আমরা চাচ্ছি, এবং সেই সঙ্গে সঙ্গে মনে রাখা দরকার যে সংস্কার সবগুলো আপনি একসঙ্গে করতে পারবেন না। আবারও আমি ওই প্রশ্নে আছি, কারণ সংস্কারের জন্য আপনার অর্থায়ন লাগবে কিছুটা, সংস্কারের জন্য সময় লাগবে। কোন কোন সংস্কারের জন্য জুলাই শহীদেরা প্রাণ দিয়েছেন এবং কোনটা সঙ্গে সঙ্গে আমাদেরকে করতে হবে যাতে জনগণ আস্থা রাখতে পারে সরকারের প্রতি, যেই সরকার সংস্কারের প্রতি অঙ্গীকারবদ্ধ। এখন আমরা যদি জনগণ হিসেবে সরকারের কাছে দাবি করি যে সব সংস্কারই একই রকমের এবং সব সংস্কারই মেরামত এবং বন্দোবস্তের পর্যায়ে, তা তো নয়। সুতরাং আমার মনে হয় যে সরকার করতে পারবেন কি না সেটার জন্য প্রথম দরকার সরকারের অঙ্গীকার, সরকারের অগ্রাধিকার এবং সরকারের যে সমস্ত প্রাতিষ্ঠানিক এবং আর্থিক যে সমস্ত ব্যাপার লাগবে সেইগুলো। ডক্টর মোস্তাফিজ, এখানে এগুলো তো খুবই ন্যায্য কথা, কিন্তু দেখা যায় যে এই যে সংস্কারটাকেও রাজনৈতিক দলগুলো যার যার পার্সপেক্টিভ থেকে
প্রভাবিত করার চেষ্টা করছে এবং এখানে একটা এক ধরনের এটা সু অথবা সু নয় যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে আপনি বিবেচনা করতে পারেন, সেদিকে এই লেভারেজটা নেওয়ার চেষ্টা করছে। সুতরাং আপনি একসঙ্গে সব সংস্কার করার একটা উদ্দেশ্য থাকতে পারে, এটা হলিস্টিক কিনা এটা বুঝতে হবে। আবার যেভাবে এখন আমরা যে প্রক্রিয়াটা অনুসরণ করছি গণভোটের মাধ্যমে, এখানে দেখেন যে ইভেনচুয়ালি বিএনপি অবশ্য এটা হ্যাঁ পক্ষ নিয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু একটা কনসেনসাস হয়েছে বা এটাকে একেবারে ওভারওয়েলমিংলি পার্সু করার যে বাস্তবতা, সেটা কি আপনি দেখেছেন কিনা? ধন্যবাদ। আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, একটা বিষয় আমার মনে হয় যে একটু আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে দেখুন ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে মানে সরকার বলতে কিন্তু শাসক দল এবং বিরোধী দল দুটোকেই কিন্তু বোঝায়। এখন একটা দল জিতবে, কিন্তু অপোজিশন পার্টি যদি ডে 1 থেকেই তাদের একটা বিরোধিতা করে, সরকারি দল কিন্তু যতই তার সদিচ্ছা থাকুক, রাস্তায় যখন নাকি গন্ডগোল হবে তখন কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড বা সংস্কার এগুলো করতে পারবে না। সো এটা কেবলমাত্র যারা জিতবেন তা না, যারা বিরোধী দলে থাকবেন তাদেরও একটা সংস্কারের একটা সংস্কৃতির একটা ব্যাপার আছে। ছোট করে একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের আজকের কথাই চিন্তা করেন, এগুলো তো মানে আনপ্রেডিক্টেবল। যেমন আজকে শুক্রবার সবাই হয়তো আরামায়েশে থাকবে, ছুটি কাটাবে, কিন্তু দেখা গেল যে পে স্কেলের দাবিতে যমুনা ঘেরাও হয়েছে, এখন ইনকিলাব মঞ্চ আছে। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই ইস্যু খালি আজকের, এরকম ভবিষ্যতে এই অন্তর্বর্তী সরকার আসার পরে তো 300-400 এই ধরনের প্রোটেস্ট মোকাবেলা করেছে, এবং এই আনরেস্টটা কি মনে হয় যে ফিউচার বাংলাদেশে আপনি নির্বাচনের পরে সবকিছু সেটেল হয়ে যাবে? আর গণতান্ত্রিক অধিকার আমার প্রয়োগ করা এবং আমার কোনো একটা বিষয় আমার দাবি থাকলে আমার সেটাকে বলা, এটা আমার মনে হয় যে এটা দুই জিনিস, তাই না? সুতরাং যখন নাকি সরকার একটা আসবে এবং বিরোধী দল থাকবে, তারা তাদের কিন্তু বিভিন্ন তাদের অগ্রাধিকারগুলোকে সরকারের যাতে বাস্তবায়ন করেন তারা সেটাও চেষ্টা করবেন, কিন্তু সেটা যাতে এমনভাবে না হয় যাতে করে আমাদের অর্থনীতিটা মানে এমন একটা অবস্থায় যায় যে সেটা আর আমরা চালু করতে পারছি না। কিন্তু পোস্ট জুলাই তো আমরা সেটা দেখছি যে আপনি চাইলে ডিসরাপ্ট করে দিতে পারেন। সেই জায়গাটাতেই আমরা আশা করছি যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া যখন শুরু হবে তখন আমরা আরেকটা সংস্কৃতিতে আমরা যাব বলে। হক ভাই যদি একটু যুক্ত করতেন, সরি আপনাকে হক ভাই যুক্ত করতেন, এই যে আমরা আশা করছি যে নতুনভাবে শুরু করব, সবাইকে সেরকম একটা রেজলিউশন নিতে হবে, কিন্তু আমাদের যে মন মানসিকতা বা আমরা যে ডেমোক্রেটিক প্র্যাকটিস, হ্যাঁ, আপনি চাইলেই আপনি ডিসরাপ্ট করে দিতে পারি, চাইলেই রাস্তা বন্ধ করে দিতে পারি, চাইলেই কিন্তু আমরা এক ধরনের একটা হ্যাভক করে ফেলতে পারি। এইটা যেই সরকারি আসুক না কেন তাদের পক্ষে এখানে কতগুলো জাতীয় বিষয়ে একদম সব পার্টিরই একমত হওয়া দরকার। জাতীয় বিষয়ে যে আমরা কোনো অর্থনৈতিক ক্ষতি করার কাজ করব না, আমরা হঠাৎ করে রাস্তা বন্ধ করব না, আমরা বিশৃঙ্খলা করব না, এটা জাতি গঠনের জন্য অপরিহার্য বিষয়। যদি আপনি গণতন্ত্রই মানেন তাহলে ওটা মানতে হবে। আবার আপনি হঠাৎ করে রাস্তা বন্ধ করে দিয়ে সবার একটা রুগী থেকে আরম্ভ করে সব বন্ধ, এটা হতে পারে না। এখন এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, ওনাদের তো ধরেন যে ভিত্তিটা অতটা শক্ত না, কিন্তু পোস্ট ইলেকশনের কথা যদি ছিল যে তারা পুলিশের জায়গাটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দুর্বল ছিল, এটা কোনো মতে গ্রহণযোগ্য না। নট নেসেসারিলি ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে বলে, গভর্নমেন্ট তো আছে। আমি ফিরে যাই একটা কথা, কিন্তু দাবির ন্যায্যতা অস্বীকার তো করতে পারে না। যেসব দাবি নিয়ে তারা মাঠে নামছে, এই দাবির ন্যায্যতা কি করে অস্বীকার করবেন আপনি? শোনেন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজই ছিল না। প্রথমেই বলা উচিত ছিল যে আমাদের কাজ না এটা। যদি তারা ব্যাপক সংস্কার করতো তাহলে তারা এটা মানতে পারত। তারা কি ফেল করেছে? আপনি ব্যাপক সংস্কার না করে এই ধরনের মানে থোক বরাদ্দ দেওয়া শুরু করলেন, এটা সরকারের মাত্র ভুল কাজ ছিল। স্ট্রিক্টলি বলা উচিত ছিল ইটস নট আওয়ার বিজনেস, আমরা এখানে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আসছি, দিস আর আওয়ার এজেন্ডা। এবং তাদের যেহেতু এই সরকারের, এটা কি ওনাদের বুদ্ধিতে ছিল না হক ভাই? আমার মনে হয় এখানে পলিটিক্যাল দুর্বলতা ছিল তাদের প্রধান দুর্বলতা। তাদের কোনো পেছনে মিলিশিয়া নাই। তালেবানরা কেন পেরেছে? তালেবানরা যে দেখছে যে অন্যায়কারী তাকে গুলি করে দিচ্ছে, তাদের এই পাওয়ার ছিল, বিচার করেছে, সামারি ট্রায়াল করে। কিন্তু এই সরকার তো সবার সমর্থনের ফসল, সবাই তো হয়েছে, কিন্তু পেছনে দেখতে হবে তার পেছনে কে ছিল। পেছনে কি রাজনৈতিক দল ছিল? অলমোস্ট ছিল না। পেছনে কি সামরিক বাহিনীর পূর্ণ সমর্থন ছিল? আমি বলবো বিরাট প্রশ্নবোধক। সেজন্য তারা তো আবার সমর্থন দিয়ে বা মোটামুটি আশীর্বাদ দিয়ে দলও গড়েছেন। হ্যাঁ, করেছে, মানে এটা অভিযোগ আর কি। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা বুঝতে হবে সবাইকে, যারা আমার মনে বিশ্লেষণটা অর্থনীতিবিদভাবে তারা দেবেন। মানে আপনি যদি বিপ্লবের ব্যাপারে আসেন তাহলে কিন্তু একটা পার্টি ছাড়া কখনো এটা হতে পারে না। হক ভাই, আপনাকে একটু থামিয়ে, আমরা দিনাজপুরে আমাদের একজন সহকর্মী অপেক্ষা করছেন, ভোটের চিত্রটা একটু দেখে আসি, ভালো লাগবে আমাদের শুনতে কি অবস্থা সেখানে। বিপুল সরকার সানি, দিনাজপুর থেকে।
আপনাকে প্রথমে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের অর্থনীতির গড়ে উঠেছে একেবারে কৃষি ভিত্তিক, অর্থাৎ এই জেলার পুরো যে কৃষিগুলো, আমি আপনাকে যদি একটু পরিসংখ্যান জানাই, দিনাজপুরে প্রায় 8,500 কোটি টাকার ধান উৎপাদন হয়, 1,000 কোটি টাকার লিচু উৎপাদন হয়, এখানে শাকসবজি উৎপাদন হয় 700 থেকে 900 কোটি টাকা পর্যন্ত, আমের উৎপাদন হয় 400 কোটি টাকার, টমেটোর উৎপাদন হয় 300 কোটি টাকার। মোটামুটিভাবে কৃষি অর্থনীতির বড় একটি অংশ এই দিনাজপুর থেকে যোগান হয় এবং এখান থেকে উৎপাদিত যে শস্য, শাকসবজি, এটি কিন্তু জেলার চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন জেলার চাহিদাগুলো পূরণ করে। কিন্তু কৃষি ভিত্তিক এখানে কোনো কলকারখানা গড়ে ওঠেনি, এখানে যে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র সেটিও গড়ে ওঠেনি, এখানে যে হিমাগার সেটিও গড়ে ওঠেনি। ফলে কৃষকদের যে উৎপাদন মৌসুম, সেই সময়ে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের যে ন্যায্য মূল্য সেটি পান না। মধ্যস্বত্ব ভোগীরাই এই পণ্যের ন্যায্য মূল্যটা পান, পণ্যের মূল্যটা তারা ভোগ করেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে দিনাজপুরে 5 আসলে, যেখানে দিনাজপুরের একটা কয়লা খনি রয়েছে, একটি পাথর খনি রয়েছে এবং তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু বড় একটি অর্থনীতির অংশ। কিন্তু এই কয়লা খনির কয়লা কিংবা পাথর খনির যে পাথর উৎপাদিত পাথর, সেটি কিন্তু বিক্রি হচ্ছে না, মজুত গড়ে উঠেছে। বিক্রি করা না করার ফলে সেটি কিন্তু একেবারে বন্ধের উপক্রম এই দুটি কেন্দ্র। আরেকটি দিনাজপুরে যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এই তাপবিদ্যুৎ কেন্দ্রটা কিন্তু একেবারে 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ রয়েছে। এখন এই প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এই যে কৃষিভিত্তিক অর্থনীতি কিংবা এই যে কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, এইসব নিয়ে যারা কাজ করবেন সেসব প্রার্থীকে তারা বেছে নেবেন এমন একটি বলছেন। একই সাথে রাস্তাঘাটে যে উন্নয়নের কথা যারা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা ভোটের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন প্রার্থীরা এবং প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, কিন্তু ভোটাররা, আমরা ভোটারদের সাথে কথা বলছি, ভোটাররা যেটা বলছেন যে এই বিষয়গুলো নিয়ে, কৃষি নিয়ে, রাস্তাঘাট নিয়ে এবং এই যে কয়লা খনি, পাথর খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, এসব নিয়ে যারা কাজ করবেন তাদের এইসব প্রার্থীকেই তারা বেছে নেবেন এমনটি তারা বলছেন। সানি, ধন্যবাদ। সানির কাছে শুনছিলাম দিনাজপুর থেকে। একটু যদি কুইক রেসপন্ড করতেন, মানে ওখানে কিন্তু ধরেন অ্যাগ্রো ইকোনমি বেশ স্ট্রং দিনাজপুর, যার মধ্যে দেখা যায় ও যে হিসাব দিল তাতে তো 4-5 হাজার কোটি টাকার মানে এগ্রিকালচারাল আছে, প্রোডাক্টিভিটি আছে। এখানে কিন্তু ওনাদের প্রতিশ্রুতির মধ্যে আছে, আমার তো মনে হয় যে জামাতের আমির বলেছেন যে এগ্রিকালচারাল মানে ক্যাপিটাল করবেন, কৃষির রাজধানী করবেন উত্তরাঞ্চলকে। আবার আজকে জনাব তারেক রহমান বলেছেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবেন। তো এ প্রমিস আছে, হুইচ ইজ গুড, যে বা এগ্রিকালচারকে প্রায়োরিটাইজ করা এবং ওখানে আসলে কি ধরেন যে অ্যাগ্রো ইকোনমি বা আমাদের রুরাল ডেভেলপমেন্টের জায়গার মধ্যে ফোকাসটা আছে। আমার মনে হয় যে সব রাজনৈতিক দলের ইশতেহারেই আমি দেখলাম, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, তারা কিন্তু বাংলাদেশের যে বৈষম্য, এটাকে কিন্তু কেবলমাত্র আয় বৈষম্য হিসেবে ডিফাইন করেন নাই, তারা কিন্তু এটাকে আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে। আপনি দেখবেন যে আমাদের খানা জরিপে দেখা যায় যে আমাদের গড় যে দারিদ্র্যসীমার নিচে গড় যে পার্সেন্টেজ আছে, আমাদের যেমন রংপুর, দিনাজপুর এইসব অঞ্চলে তার ডাবল। সুতরাং এটা কিন্তু একটা খুবই বিপজ্জনক একটা প্রবণতা আমাদের। হ্যাঁ, সো এই স্থানিক যে একটা বন্টনের যে ন্যায্যতা, এই ন্যায্যতাটাকে আমাদের যদি করতে হয় তাহলে খুব সুন্দরভাবেই আসছে যে এইসব জায়গাগুলোতে কিন্তু আমাদের হয় মিনারেল রিসোর্সেস আছে, কয়লা আছে, আবার আমাদের কৃষির অনেক জিনিস আছে। কিন্তু সমস্যা যেটা, সেটা হলো যে দেখেন, আমরা বাইরে থেকে সার আমদানি করি আন্তর্জাতিক তারা কৃষক কার্ড দিবে, দেখেন, হ্যাঁ, আন্তর্জাতিক মূল্য দিয়ে আমরা আমদানি করি, কিন্তু কৃষককে কিন্তু আমি সেই আন্তর্জাতিক বাজারেরও সুবিধা দিতে পারি না। স্থানীয়ভাবে যে প্রক্রিয়াজাতন করবে এবং শিল্পের সাথে কৃষির যে অগ্রপশ্চাৎ সংযোগ যেটা এটা করবে, সেটা কিন্তু আমরা এখনো করতে পারিনি। সো আমার মনে হয় যে এটা আমাদের যে বিকেন্দ্রীকরণ, এটা আমাদের দেশ খুবই সেন্ট্রালাইজড, এটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, সেটা এখন প্রমিস করা হচ্ছে যে এটা করা হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমাদের শিল্পায়নের যে সুযোগটা, সেই সুযোগটা আমাদের নিয়ে যেতে হবে। দেখেন, এই যে লিচুর কথা বলেছেন, গ্যাসের সাপ্লাই তো নাই, আপনি কিভাবে? না, অবশ্যই এগুলোই তো আমাদের এখন ব্যবস্থা করতে হবে। গ্যাস যদি স্থানীয় করতে গেলে আমার বাপেক্সকে শক্তিশালী করা, আমি এত সমুদ্র জয় করলাম 2015 সালে, এত বড় করে আমরা হই হুল্লা করলাম, কিন্তু আমার একটা পর্যন্ত এখন অফশোর আমি এখনো ড্রিলিং করতে পারি না। আমি বলবো যে যারা শিল্প গড়বেন তাদেরকে আইকনের মর্যাদা দিবেন, কিন্তু শিল্প গড়ার প্রণোদনাটা কি, শিল্প কে করতে যাবে? গ্যাস সাপ্লাই দিতে হবে তাকে, ওনাকে যদি হক ভাইকে যদি গ্যাস সাপ্লাই যদি না দেওয়া হয়, তো তাহলে তো উনি তো আইকন কিভাবে হবে? আইকন করা হলেও হবে না। তো আশা করছি যে নিশ্চয়ই এটার পেছনে হোমওয়ার্ক থাকবে। জি, আবার একটু প্রশ্ন নিব। অনেকে জি, আসসালামু আলাইকুম, আমি হাসান আলী, ডেফোডিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্টে। ছোট করে প্রশ্ন, সবাই কথা শুনবো। আমার প্রশ্নটি হচ্ছে, যদি ভোটার উপস্থিতি কম হয়
তাহলে সেটাকে আপনি কিভাবে বৈধতা দিবেন? ওকে ওকে জাস্ট একটু কত মানে আন্দাজ কিরকম, মানে নিজের কেমন মনে হয় যে এবার ভোটে টার্ন আউট কেমন হইতে পারে? একটা ওয়াইল্ড গেস। 45% হয়তো এবার ভোট 45 কেন্দ্রে ভেরি যাবে। পুয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ শুনি। হ্যাঁ স্যার, আপনার এখানে গণভোট নিয়ে এবং ফার্মার কার্ড নিয়ে কথা হয়েছে। গণভোট নিয়ে আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশনের ক্ষেত্রে এবং আরও নানান ক্ষেত্রে সরকারি দলের সাথে বিরোধী দলের যৌথ অংশগ্রহণের কথা বলা হয়েছে। অবশ্যই আমরা বিশ্বাস করি যৌথ অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতা বাড়বে, কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে তাহলে বিরোধী দল সরকারি দলের সমালোচনা কতটুকু করবে বা সমালোচনা করার ভূমিকা কমে যাবে কিনা? এবং আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে নানান ধরনের কার্ডের কথা বলা হয়েছে, যেমন ফার্মার কার্ড বা হেলথ কার্ড অথবা ফ্যামিলি কার্ড। এই কার্ডগুলো যে আমাদের সুবিধাবঞ্চিত মানুষের হাতেই পৌঁছাবে বা কোন প্রক্রিয়া, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছাবে, এটার হ্যাঁ গ্যারান্টি কি? কারণ আমরা পূর্ববর্তীতে দেখতে পেয়েছি যে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে কার্ড বিলি করে দিত, এমনকি টাকার বিনিময়ে বিক্রি পর্যন্ত করে দিত। তো কার্ডগুলো যে সুবিধাবঞ্চিত মানুষের হাতেই পৌঁছাবে, এর গ্যারান্টি নিশ্চয়তাটা কি আছে? হ্যাঁ আর কেউ এক এক করে বলি। হ্যাঁ যারা একবার করেছে আরেকবার কথা হচ্ছে যে এখানে হচ্ছে আমরা অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করতেছি, তো আমরা যদি এই করের দিকটা যদি চিন্তা করি, ঠিক আছে, আমাদের দেশে অনেক নিম্ন স্তর মানুষের কাছে যাবেন যারা হচ্ছে অনেকে আছে চা বাগানে কাজ করেন। সিলেটের মধ্যে চাটা হচ্ছে বাংলাদেশের চা পাতাটা হচ্ছে অনেক বড় অর্থনীতি, অনেক বড় ধরনের ভূমিকা প্রদান করে। কিন্তু যারা চা বাগানে কাজ করেন সেখানে যেসব কর্মীরা কাজ করেন, আমি গত একটা প্রতিবেদনে দেখলাম যে একজন চা কর্মী তিনি 23 কেজি পাতা উত্তোলন করলে সারাদিনে হচ্ছে 100 টাকা বা 200 টাকা পর্যন্ত মজুরি পান। কিন্তু এই চা পাতাই যখন ওখান থেকে প্রোডাকশন হয়ে আসে সেগুলোর মানে অর্থনৈতিক বাজারজাত করা হয় অনেক উচ্চ স্তরের ইয়ের মাধ্যমে, ঠিক আছে, মানে এগুলোর দাম আমরা অনেক বেশি দাম দিয়ে এগুলো ক্রয় করি। তাহলে আমরা নিম্ন স্তরের মানুষগুলোর উন্নতির দিক কিন্তু বিবেচনা করাই হচ্ছে না। সেখান থেকে কি বলতে চাই? ঠিক আছে, আমরা নিব, এরপরে আসছি। হক ভাই যদি রেসপন্ড করতেন, এই প্রশ্নগুলো করা হয়েছে তরুণদের চা শ্রমিক নিয়ে বলি প্রথমে। হ্যাঁ চা শ্রমিক এটা ব্রিটিশ আমল থেকে ঔপনিবেশ আমলে যে মানুষকে ধরে এনে এমনকি ভারতীয় উপমহাদেশ থেকে নিয়ে কোথায় মাদাগাস্কার পর্যন্ত নিয়ে গেছে, আফ্রিকাতে নিয়েছে, সেই ধারাবাহিকতা কিন্তু এখনো বিদ্যমান আছে। এটাই অত্যন্ত বেদনার। চা শ্রমিকের কথা বলেছে, কিন্তু প্রান্তিক মানুষের অবস্থা, মজুরির কথাই আসলে সেই অর্থে প্রান্তিক মানুষের যে বঞ্চনাটা, চা শ্রমিকদের যে বঞ্চনাটা, এটা কোনো মতে গ্রহণযোগ্য না। আমি মনে করি এটা একটা গণতান্ত্রিক সরকারের উচিত হবে তাদেরকে মেইন স্ট্রিমে আনা কিংবা এমনভাবে আর্থিক সাহায্য করা যাতে তারা মানবতার জীবনযাপন না করে। এইটা একটা বড় বিষয়। আমি আমাদের যে কথাগুলো এখানে আসছে তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে যে সরকারের জন্য নাম্বার 1 এজেন্ডা নির্ধারণ করা। নাম্বার 1 কিন্তু যদি আপনি দুর্নীতিকে অ্যারেস্ট করতে না পারেন তাহলে সমস্ত কিছু ফেল করবে। কারণ দুর্নীতিতে জড়িত হয়েছে আমাদের সরকারি আমলারা কিংবা রাজনীতিবিদ কিংবা সকল পেশার মানুষ, যেটা কিন্তু ভয়াবহভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, সমস্ত কিছুকে কিন্তু সর্বনাশ করে দিচ্ছে। দুর্নীতি সরকারের থেকে সরকারি অফিসাররা ব্যবসা করছে এবং কোনো জবাবদিহি নাই। তো এখন সেই জায়গায় যদি সকল রাজনৈতিক দলেরই কাছে প্রত্যাশা হবে যে তারা দুর্নীতির ব্যাপারে কতটুকু কঠোরতা অবলম্বন করবে, এবং সেটা যদি আপনি যথেষ্ট কঠোর না হয় তাহলে কিন্তু দুর্নীতি রোধ করা যাবে না। অত্যন্ত দৃশ্যমান পানিশমেন্ট হতে হবে, এবং তাহলেই মাত্র একটা জায়গা ঘুরে দাঁড়ানোর মতো জায়গা থাকবে। আরেকটা হলো যে আমি মনে করি যে বড় রকমের যেটা মানে আমাদের মাননীয় অর্থনীতিবিদরা বলবেন যে সরকারের ব্যয় হ্রাস, সরকার ব্যয় এমনভাবে বাড়িয়েছে যে তার ব্যয় করতে গিয়ে কিন্তু সে উন্নয়নের জন্য কোনো টাকা নাই, বাকিটা লোন করে ধার করে উচ্চ সুদ দিয়ে করছে। এখন আপনি যদি বলা হয় যে সরকার 10 লক্ষ লোকের চাকরি দেবে ফর এক্সাম্পল, সরকার যদি দেয় তাহলে আমি আতঙ্কিত হব, কারণ এটা দিতে হবে প্রাইভেট সেক্টরকে। আপনি ইন্ডাস্ট্রিকে হেল্প করবেন, ইন্ডাস্ট্রিকে প্রণোদনা দেবেন, ইন্ডাস্ট্রি যেন ম্যানুফ্যাকচারিংয়ে যায়, তাহলে আপনি রেভিনিউ পাবেন, এমপ্লয়মেন্ট পাবেন, সাস্টেনেবল হবে, এবং আপনি অর্থনীতি আপনি সরকার চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে ভরে ফেলছে। জি ধন্যবাদ হক ভাই, ধন্যবাদ। আমি ফ্লোর থেকে কিছু প্রশ্ন নিয়ে নিব, তারপর আমাদের দুই অতিথি। স্যার আমি অর্থনীতি বিষয়ে একটু এখানে ওনাকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, আমার প্রশ্নটা হলো আসন্ন রমজান যেহেতু সামনে, তো প্রতি বছরই রমজানে যেটা আমরা দেখি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেটা আমাদের নিম্ন আয়ের মানুষের জন্য অনেক বেশি কষ্টকর। গত বছর রমজানে আমরা চিনির দাম দেখেছি 170 থেকে 180 টাকা।
তো এইবার নির্বাচনের মাধ্যমে যেহেতু একটা নতুন বাংলাদেশ পাবো আমরা, তো আমরা কি আশা রাখতে পারি যে কোনো দল নির্বাচনে জয়ী হোক যে দ্রব্যমূল্যের দাম শিথিল থাকবে? শিথিল থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি অর্থনীতি বিষয়ে দুটো প্রশ্ন করব। ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঋণ খেলাপি। তাহলে তা আদায়ে আমাদের দেশের আদালত, আইন এবং এটা প্রয়োগ করছে না কেন? ঋণ খেলাপিদের সাদৃশ্যমান অন্যান্য সম্পদ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে আইন সেগুলো বিক্রি করে আমাদের এই ঋণ আর যে খেলাপিটা এটা পূরণ করছে না কেন? আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, যে দেশে প্রায় 21% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, সেই দেশে প্রায় 37,000 কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান ক্রয় করা হচ্ছে। এটা আমাদের অর্থনীতির উপর কতটা প্রভাব ফেলবে? ওকে, পাশে একটু যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা বলছেন যে একটা দেশের উন্নয়ন তখন আরও বেশি সুশৃঙ্খল হয় যখন বিরোধী দলের কিছু ইস্তেহার যদি ভালো হয় সেটা দল থেকে নিয়ে ওইগুলো বাস্তবায়ন করা। কিন্তু আমরা সবসময় দেখে আসছি আমাদের বাংলাদেশের নির্বাচন আমরা বনাম ওরা, এই দ্বন্দ্বে সবসময় পরিচালিত হয়। তো দেখেছি যে একটা দল জয়ী হওয়ার পরে তার বিরোধী দল এরকমও হয়েছে যে আমার এলাকায়ও আমি দেখেছি ওই বিরোধী দল সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে না, তার পলাতক, বিভিন্ন জায়গায় চলে যেতে হয়, তার পরিবার নিশ্চিতভাবে একটু বেঁচে থাকার ওইরকম অধিকারটাও পাচ্ছে না। তাহলে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আমাদের জামাত, বিএনপি যারা যে ইস্তেহার দিচ্ছে যে সুশৃঙ্খল, তারা বেশিরভাগই বাংলাদেশের উন্নয়নটা চাচ্ছে। তো এখানে কিভাবে তারা এই যে আবার অনেক সময় আমরা দেখি যে আমাদের এলাকায় না সাধারণ মানুষের জন্য যেসব উন্নয়নগুলো করে অন্য একটা দল ক্ষমতা আসলে এগুলো ভেঙে ফেলে, তার এই ধারাবাহিকতা থাকে না। হ্যাঁ, তখন দেখা যায় তো এই উন্নয়নটা তারা মাথায় থাকে না যে আমাদের এলাকার সাধারণ জনগণের যেসব জিনিসগুলো তাহলে তারা দেশের একটা উন্নয়ন করবে, এটা কিভাবে তাদের মাথায় থাকে? আমার কোশ্চেন যে এই প্রতিহিংসার রাজনীতির রোড ম্যাপটা কি? ওকে, আর আপনি করেছেন একবার? আমার প্রশ্নটা হলো যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জগুলো কি কি এবং এর সম্ভাবনা কতটুকু রয়েছে, এবং নির্বাচনের ফলাফল বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে? ভালো কথা, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, সংক্ষেপে যদি বলেন। দ্রব্যমূল্য, তারপরে প্রতিহিংসার রাজনীতি, ভোটের চ্যালেঞ্জ, ঋণ খেলাপির প্রসঙ্গটা, হ্যাঁ একটু সংক্ষেপে যদি বলেন। আচ্ছা, অনেক ভালো মিলিয়ে বলেন। হ্যাঁ, সবটা মিলিয়ে বলছি। অনেক ভালো ভালো প্রশ্ন আসছে। আমাদের তরুণরা যে এগুলো নিয়ে চিন্তা করছে এবং অতীতের থেকে শিক্ষা নিয়ে কিভাবে আমরা সামনে যেতে পারি, এটাই হলো এখন বড়। একটা বড় রাজনৈতিক দলের একজন বড় রাজনৈতিক নেতাকে জিজ্ঞেস করেছিলাম, ওনাদেরই এই সন্দেহগুলি তো আমাদেরও মনে আছে। তখন তিনি বলেছিলেন যে আমরা কি জুলাই আন্দোলন থেকে কিছু শিখি নাই? তো এইটা আমার ভালো লেগেছে যে তারা এটা মনে রেখেছেন যে এখন যদি আমরা অতীতের মতো যাই, বিরোধী দলকে ঘরে থাকতে দেব না, তাকে সংবাদপত্রকে স্বাধীনভাবে কাজ করতে দেব না, তাহলে আগামীতে তারা যে ক্ষমতায় যে অব্যাহতভাবে থাকতে পারবেন সেটা না, এবং 5 বছর পরে যে আবার আসতে হবে, এই প্রক্রিয়াটা যদি আমরা রাখতে পারি। একটা যেটা প্রশ্ন করেছেন সেটা বলি, সেলিম ভাই এবং হক সাহেব অন্যগুলো বলবেন, সেটা হল যে ব্যাংকের যেটা এখন আমাদের কিন্তু অর্থঋণ আদালত আছে, বিভিন্ন আইন কানুন আছে। সমস্যা যেটা হয়েছে গত 15 বছরে, এবং আমি হোয়াইট পেপারের মেম্বার ছিলাম এবং আমি অর্থ পাচারের উপরে কাজটা করেছি, আমরা দেখেছি যে এইগুলোতে এই যে অ্যাসেটগুলোর এগেনস্টে লোন নেওয়া হয়েছে সেগুলোর কোনো মূল্য নাই কিন্তু। হ্যাঁ, সো ওটা যে বিক্রি করে যে টাকাটা আদায় করবে, অনেক ক্ষেত্রে এটা সম্ভব না। এই সরকার কিছুটা চেষ্টা করেছে তাদের যে শেয়ার ইত্যাদি এবং অন্যান্য যেসব সম্পদ আছে এগুলো করতে, কিন্তু আসলে আগে যেটা হতো দুর্নীতি করে দেশে বিনিয়োগ করতো। গত 10 বছরে যেটা হচ্ছে দুর্নীতি করে দেশ থেকে টাকা নিয়ে গেছে, সেটা যে আদায় করবে সেটা করা যায় না। দ্রব্যমূল্য নিয়ে একটা প্রশ্ন করেছে, বা এটা সহনীয় থাকবে কিনা আগামী দিনে? আচ্ছা, দ্রব্যমূল্য নিয়ে প্রথম কথাটা হচ্ছে যে দ্রব্যমূল্য তো কমছে না, কারণ আপনি যদি গত 17 মাসে দেখেন খুব সামান্য পরিমাণে কমেছে। যেখানে শ্রীলঙ্কা গত 2 বছরের আগে তাদের মূল্যস্ফীতি ছিল 70%, এখন সেখানে হয়েছে 1%। তো আমাদের দ্রব্যমূল্য কমছে না, চালের দাম ঊর্ধ্বমুখী, সেটাকে কমানো যাচ্ছে না। রমজান সেটাকে হয়তো আরও বাড়িয়ে দেবে, কিন্তু আমাদের মনে হয় যে অর্থনীতিবিদদের মধ্যেই মতভেদ আছে যে
প্রক্রিয়ার যে কৌশল অবলম্বন করছে, সংকোচনমূলক মুদ্রা এই সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে বন্দরে আবার আন্দোলন আছে, করবে না। বন্দরে আন্দোলন আছে। হ্যাঁ, কিন্তু কারণ জিনিসটা হচ্ছে কাঠামোগত, সেই কাঠামোগত জায়গায় হাত না দিলে পরে তো এই দ্রব্যমূল্য কমানো যাবে না। এখানে কিন্তু দেখেন খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসছে, ডিফেন্স থেকে ফরেন রিলেশনস থেকে শুরু করে ডিফেন্স, ফরেন রিলেশনস এবং নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের পথে চ্যালেঞ্জগুলো কি, সেই প্রশ্নগুলো কিন্তু উঠে এসছে। আপনি সংক্ষেপে যদি বলেন। মানে খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমি মনে করি যে যদি এটা আমার বিষয় নয়, কিন্তু আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন তরুণ বন্ধুরা। সেটা হচ্ছে যে ডেফিনেটলি নতুন সরকারকে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নতুন ইতিবাচক অবস্থা নিতে হবে। আমাদের দেশে বিনিয়োগ, বিদেশে যে বিনিয়োগ করবে তখন দেখবে যে আমাদের কি থ্রেট কী আছে। যদি একটা বৈরী অবস্থা থাকে তাহলে কিন্তু এটা নিরুৎসাহিত হবে। অতএব এটাকে স্টেবল করা, আমাদের যে আঞ্চলিক যেমন আজিয়ান আছে, আজিয়ানে বাংলাদেশ ঢুকতে পারে কিনা, তিনুর সাহেব চেষ্টা শুরু করেছিলেন। তারপরে এমনকি বিমস্টেক যেটা আছে, ভারত, বাংলাদেশ, তারপরে হলো এই পাশে আমাদের মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কা আছে বোধহয় সম্ভবত। শ্রীলঙ্কা, এইটাকে আমার মনে হয় পুনরুজ্জীবিত করার চিন্তা করা যেতে পারে। কারণ আইডিয়ালি দক্ষিণ এশিয়াতে কিন্তু একটা ইকোনমিক ইউনিয়ন হবার মতো এন্টার এনভায়রনমেন্ট আছে। আমার মনে হয় এটা মোস্তাফিজ ভাইরা আমার অর্থমিত্র ভালো করে বলবেন। এটাকে এমন ভারত পাকিস্তানের কনফ্লিক্টের কারণে আমরা কেন তার ভিক্টিমাইজ হব, সেজন্য বাংলাদেশের যে প্রশ্নটা করেছে, বাংলাদেশের বৈদেশিক নীতিতে একটা বড় পরিবর্তন আসা দরকার। এবং বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, 70 সালে নির্বাচনের ফলাফলকে মর্যাদা দেয়নি বলে বাংলার মানুষ পাকিস্তান রাষ্ট্রটাকে প্রত্যাখ্যান করেছে। অতএব আমাদের ক্ষমতাসীনদের চিন্তা করতে হবে গণতন্ত্র নিয়ে আপনারা কোনো খেলা খেলবেন না। ওকে, অতএব গণতন্ত্রকে এস্টাবলিশ করতে হবে এবং তার ভিত্তিতেই কিন্তু রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন, সংস্কারগুলো করা, সরকারের আকার ছোট করা, ব্যয় হ্রাস করে ইন্ডাস্ট্রিতে, আমি মনে করি ইন্ডাস্ট্রিতে ব্যাপক বিনিয়োগ করলেই শুধুমাত্র সুফলটা পাবে। তাহলে কর্মসংস্থান বাড়বে, রেভিনিউ বাড়বে এবং গ্রোথ বাড়বে। চমৎকারভাবে বলেছেন সেলিম জাহান। আমি একটা খুব মৌলিক জায়গায় কথা বলতে চাই, যে যে প্রশ্নগুলো যেগুলো এসছে, বাংলাদেশে এখন একটা বড় রকমের সমস্যা হচ্ছে সহিংসতা এবং সন্ত্রাস। এটা আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে, আমাদের ভাষার মধ্যে ঢুকে গেছে। এবং এই যে যতগুলো কথা আমরা বললাম, এটার সঙ্গে কি আপনি ট্যাগ করবেন যে মবক্রেসির কথা বলা হচ্ছে? নিশ্চয়ই। এবং এই যে মব ডেমোক্রেসি, মব সহিংসতা, এটা ঢুকে গেছে। এবং আপনি বিনিয়োগ থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, আপনি প্রবৃদ্ধি থেকে শুরু করে, মানুষের নিরাপত্তা থেকে শুরু করে কোনো জিনিসেরই বা কোনো বিষয়েরই আপনি সমাধান করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই সংস্কৃতিটা আপনি বদলাচ্ছেন। এবং এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই সহিংসতা সংস্কৃতিটা ঢুকে গেছে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে। আপনি খবরের কাগজ খুলে দেখেন, নির্বাচন বহির্ভূত যে সমস্ত সহিংসতা হচ্ছে বিভিন্ন জায়গায়, তো সেটা তো আপনার যত প্রতিশ্রুতি দেওয়া হোক না করে সেটাকে প্রভাবিত করবে। একদম অল্প করতে চাই, গুড গভর্নেন্স ইজ দ্য প্রাইম ইস্যু, যেটা সব সরকারই বলেছে। কিন্তু যদি শাসনটা সুশাসন হয় এবং ন্যায়ভিত্তিক, যেটা বৈষম্য কিংবা তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এটা কমে আসবে। এবং ডেফিনেটলি আইনের শাসন, আমি বলবো কঠোর শাসন, যেখানে যেসব জায়গাতেই শাসনকে চ্যালেঞ্জ করা হয় সেটা কঠোরভাবে দমন করতে হবে, কোনো সন্দেহ নেই। আমার মনে হয় যে সুশাসন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা, এই দুটো খুবই ইম্পর্টেন্ট হবে। এই যে ব্যবসা পরিবেশ, দেখেন বিনিয়োগ ব্যবসা পরিবেশ যদি আমরা তাদের বিনিয়োগকারীদের বান্ধব না করতে পারি, তাহলে এই যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে আমাদের চা শ্রমিকরা, 170 টাকা মিনিমাম ওয়েজ, হয়তো আরও কিছু রেশন টেশন ইত্যাদি পান, জমির অধিকার নাই ইত্যাদি সমস্যা। এখন আমার চা শিল্পটাকে আমি যদি ভালোভাবে চালাতে না পারি, আমি কিন্তু মিনিমাম ওয়েজ বৃদ্ধির মতো পরিবেশ আমি করতে পারবো না। এটা আমার একটা আকাঙ্ক্ষা থাকতে পারে যে এরকম মানবেতর জীবন, এরকম কম মজুরি। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ওই বৃহত্তর যে প্রেক্ষাপটে এই চা শ্রমিক কাজ করছেন এবং চা শিল্প এটা কাজ করছে, সেটাকেও আমাদের কিন্তু দেখতে হবে এবং একটা স্বাস্থ্যকর পরিবেশ করতে হবে। সেকেন্ড যেটা, সেটা হলো যে আমি মনে করি তরুণরা এখানে আছে, প্রযুক্তি আমাদের একটা বড় কিন্তু সহায়ক হতে পারে। এই যে বলছিলেন যে এই কার্ডগুলো দেওয়া, এগুলো যদি ডিজিটালাইজ যদি করা যায়, তাহলে কিন্তু ওই যে আমরা যেটাকে বলি আর কি প্রবলেমস অফ এক্সক্লুশন এন্ড ইনক্লুশন, যে যার পাওয়ার কথা না সে পাচ্ছে, যার পাওয়ার কথা সে পাচ্ছে না, এই বিষয়গুলোতে কিন্তু প্রযুক্তি একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আজকে আর সময় নেই, ডেডলাইন বাংলাদেশে জনাব
ডক্টর মোস্তাফিজুর রহমান, ডিস্টিংগুইশ ফেলো সিপিডি, ধন্যবাদ আপনাকে। জনাব সেলিম জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং জনাব আব্দুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তরুণ ভোটার, শিক্ষার্থী, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। সময় থাকলে আপনাদের আরও প্রশ্ন নেওয়া যেত, কিন্তু আপনারা খুবই চমৎকার কিছু প্রশ্ন করেছেন, ভেরি পার্টিনেন্ট এবং খুবই সময় উপযোগী, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। সব মিলিয়ে প্রশ্নটা আসলে খুব সহজ নয়। প্রশ্ন হচ্ছে যে ইশতেহার কি শুধু ভোটের আগে কথামালা, নাকি ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়নের একটা দায়? বড় বড় স্বপ্ন আছে, বড় বড় সংখ্যা আছে, সবই শোনা যাচ্ছে নির্বাচনের আগে, কিন্তু ভোটার হিসেবে আমাদের কাজ শুধু বিশ্বাস করা নয়, একটু হিসেবের মধ্যে রাখাও। কে কি বলছে এবং কিভাবে বলছে, কিভাবে বাস্তবায়ন করবে, আর সেটা আদৌ করা সম্ভব কিনা, এই প্রশ্নগুলো করাটাই এখন সবচেয়ে বড় জরুরি। শিক্ষার্থীরা সেটা করেছে, কারণ এই নির্বাচন শুধু দল বাছাইয়ের নয়, এটি আমাদের ভবিষ্যৎ বাছাইয়েরও। স্বপ্ন দেখানোর কথার পেছনে যদি আমরা নাও ছুটি, আমরা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে শুধু পরিকল্পনার কথা না জানি, বাস্তবায়নের পরিকল্পনাটাও আমরা জানতে চাই, কিভাবে তারা সেটা বাস্তবায়ন করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডেডলাইন বাংলাদেশে দেখা হবে আগামীকাল এই সময়ে। আমি জহিরুল আলম বিদায় নিচ্ছি। শুভরাত্রি।